এক্সকিউজ মি, আপনি কি এইদিকেই তাকিয়ে আছেন? শাহিন বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত গলায় উত্তর দিল। জি ম্যাম, আমি শাহিন, আফতাব চৌধুরী স্যারের পার্সোনাল সেক্রেটারি। স্যারই আমাকে পাঠিয়েছেন আপনাকে রিসিভ করার জন্য। পার্সোনাল সেক্রেটারি শব্দটা শোনার পর তানিশার বিরক্তি যেন কয়েক গুণ বেড়ে গেল। সে সানগ্লাসটা কপালে তুলে তীক্ষ্ণ চোখে তাকালো। বাবা কোথায়? তার আসার কথা ছিল। আমি 2 বছর পর দেশে ফিরছি, আর তার সাথে একটা জরুরি মিটিং। আমার চেয়েও বড় হয়ে গেল। স্যার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন ম্যাম, কিন্তু জাপানের বায়ারদের সাথে মিটিংটা কোনোভাবেই পেছানো সম্ভব ছিল না। স্যার আপনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ও রিয়েলি? দুঃখ প্রকাশ করেছেন? আর সেই দুঃখের কথাবার্তা দেওয়ার জন্য পাঠিয়েছেন আপনাকে? সিরিয়াসলি? আমার বাবা তার মেয়ের জন্য তার পিএসকে পাঠিয়েছেন? আপনার দিকে তাকিয়ে তো মনে হচ্ছে আপনি অফিসের কোনো পিয়ন বা ড্রাইভার হবেন। ম্যাম, স্যারের পিএস হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ড্রেস কোড আছে বলে আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম কাজটাই আসল, পোশাক নয়। আর ড্রাইভার সাহেব তো গাড়িতেই আছেন। তানিশা এমন উত্তর আশা করেনি। সে ভেবেছিল লোকটা হয়তো মাথা নিচু করে চুপ করে থাকবে, কিন্তু শাহিনের শান্ত জবাব তার অহংকারের যেন আরেকটু আঘাত করলো। বেশি কথা বলবেন না। আপনার কাজ আমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া, লেকচার দেওয়া না। আমার লাগেজগুলো কোথায়? আমি ওদিকেই যাচ্ছিলাম ম্যাম। আপনি যদি অনুমতি দেন আমি আপনার ট্রলিটা নিতে পারি। থাক, আপনাকে কষ্ট করতে হবে না। আমার জিনিস আমি নিতে পারবো। আপনি শুধু রাস্তা দেখান, নাকি সেটাও আপনার দ্বারা হবে না? এইদিকে আসুন ম্যাম, বেল্ট নাম্বার 5-এ লাগেজ আসবে। শাহিন সামনে হাঁটতে লাগলো আর তানিশা কিছুটা দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করতে লাগলো। তার মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরছে। মনে মনে বলে, বাবা কতটা অবহেলা করলে এমন একজন সাধারণ লোককে এয়ারপোর্টে পাঠাতে পারে আমাকে নিতে, যেখানে আমার বন্ধুরা তাদের বাবা মায়ের সাথে হাসি মুখে বাড়ি ফিরে, সেখানে আমাকে ফিরতে হচ্ছে একজন কর্মচারীর সাথে। দীর্ঘ 2 বছরের জমানো সব আনন্দ যেন এক মুহূর্তেই উবে গেল। আসলে আমার দুঃখ, কষ্ট, অভিমান দেখার জন্য কেউ আর রইল না। যাও বাবা ছিল, এখন দেখছি তিনিও তার টাকার জন্য আমার প্রতি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সবই ভুলে যাচ্ছে। আচ্ছা, তারা ওদিকে যেতে থাকুক। দর্শক, ছোট্ট করে তাদের পরিচয়টা দিয়ে দিই। জুলাইয়ের এক দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যস্ত ভিআইপি লাউঞ্জের বাইরে স্থির হয়ে দাঁড়িয়েছিল গল্পের নায়ক শাহিন, বিজনেসম্যান আফতাব চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি। তার পরনে ছিল সাধারণ আকাশি শার্টার কালো প্যান্ট। সে অধীর আগ্রহে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ফেরা তার বসের একমাত্র মেয়ে, গল্পের নায়িকা তানিশা চৌধুরীর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরই স্বয়ংক্রিয় কাছের দরজা খুলে বেরিয়ে এসেছিল স্টাইলিশ পোশাক ও দামি সানগ্লাস পরা এক তরুণী তানিশা। তার হাঁটার ভঙ্গিতেই অহংকারী আভিজাত্য স্পষ্ট। বাবাকে না পেয়ে তার কপালে বিরক্তির ভাঁজ পড়েছিল। ফোনটা কেটে আশেপাশে তাকাতেই তার চোখ পড়েছিল শাহিনের উপর। শাহিন মৃদু হাসতেই তানিশা তার সাধারণ পোশাক আশাক দেখে তীক্ষ্ণ চোখে আপাদমস্তক মেপে নিল, যেন ভাবছিল এই সাধারণ লোকটা তার দিকে তাকিয়ে হাসছে কেন। আর তারপরই তো গল্পের শুরুটা কেমন হলো দেখলেনি। এবার আসি। শাহিন হাঁটতে হাঁটতে বলল, ফ্লাইট কেমন ছিল ম্যাম? কোনো অসুবিধা হয়নি তো? আপনার কি মনে হয় থাইল্যান্ড থেকে বাংলাদেশ এটা কোনো রকেট সায়েন্স না যে আমার অসুবিধা হবে? আর অসুবিধা হলেও সেটা আপনাকে বলার কোনো কারণ আমি দেখছি না। সাধারণত দীর্ঘ যাত্রার পর মানুষ ক্লান্ত থাকে, তাই জিজ্ঞেস করলাম। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ও, তাহলে আপনার জেনারেল নলেজ অনেক। মানুষের ক্লান্তি নিয়েও ভাবেন। দারুণ। বাবার পিএস হিসাবে আপনার তো অনেক কাজ, তাই না? ফাইলপত্র গোছানো, মিটিং এর সময় মনে করিয়ে দেওয়া, আর এখন তো দেখছি এয়ারপোর্টে তার মেয়েকে রিসিভ করাও আপনার কাজের অংশ। আচ্ছা, আপনার স্যালারি কত? এই সব করার জন্য বাবা আপনাকে কত টাকা দেন? ম্যাম, স্যালারিটা হয়তো আপনার 1 ঘন্টার শপিং বিলের সমানও হবে না, কিন্তু স্যার
আমাকে যে বিশ্বাসটা করেন সেটার মূল্য টাকায় পরিমাপ করা যায় না। আর এই বিশ্বাসটা অর্জন করার জন্য আমাকে অনেক কিছু করতে হয় বা হয়েছে, যার মধ্যে এয়ারপোর্টে স্যারের সবচেয়ে প্রিয় মানুষকে রিসিভ করতে আসাও একটা। শেষের কথাটা তানিশার কানে গিয়ে লাগলো। মনে মনে বলে, স্যারের সবচেয়ে প্রিয় মানুষ? কথাটা কি শাহিনা আমাকে খুশি করার জন্য বলল, নাকি এটাও তার কোনো কৌশল? সে কিছু বলার আগেই তার লাগেজ বেল্টের কাছে পৌঁছে গেল। যাত্রীদের ভিড়ে বেল্টের কাছাকাছি যাওয়াটাই একটা যুদ্ধ। শাহিন ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে গেল। আপনি এখানে দাঁড়ান ম্যাম, আমি দেখছি। তানিশা দূরে দাঁড়িয়ে ফোন বের করে তার এক বন্ধুকে মেসেজ করতে লাগলো। গেস, ঢাকার যা অবস্থা, আর বাবার কথা তো বাদই দিলাম, এমন একজনকে পাঠিয়েছে আমাকে নিতে, দেখেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শাহিন দুটো বড় সুটকেস নিয়ে ফিরে এলো। ম্যাম, আপনার কি এই দুটোই? আমার 3টা সুটকেস, আর এটা দেখুন পার্পল কালারের, ওটার মধ্যেই আমার সবচেয়ে দামি জিনিসগুলো আছে। শাহিন আবার বেল্টের দিকে তাকালো। ততক্ষণে বেল্ট প্রায় খালি, কিন্তু পার্পল রঙের কোনো সুটকেসে দেখা নেই। সে এয়ারলাইন্সের একজন কর্মীর সাথে কথা বলল। তানিশার অধৈর্য ক্রমশ বাড়ছিল। সে এবার ফোন রেখে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। প্রায় 10 মিনিট পর শাহিন ফিরে এলো। তার মুখে এবার সামান্য চিন্তার ছাপ। কি হলো? কোথায় আমার লাগেজ? পেয়েছেন? ম্যাম, মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। লাগেজটা হয়তো অন্য কোনো ফ্লাইটের সাথে মিশে গেছে, অথবা হোয়াট ডু ইউ মিন? সমস্যা হয়েছে? আমি বলেছিলাম না ওটার ভেতরে আমার ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনারা পারেনটা কি? একটা লাগেজ ঠিক মতো খেয়াল রাখতে পারেন না? আমি বাবাকে এক্ষুনি ফোন করছি। আপনার মতো অযোগ্য লোককে কেন রেখেছে আমি জানি না। চারপাশে কিছু লোক তাদের দিকে তাকাতে শুরু করেছে। শাহিন বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে এবার একটু দৃঢ় গলায় বলল, ম্যাম প্লিজ একটু শান্ত হন। এখানে চিৎকার করে কোনো লাভ হবে না। আমি অলরেডি কমপ্লেইন ডেস্কে কথা বলেছি। আপনি বরং আপনার লাগেজের ট্যাগ নাম্বারটা দিন, আমি দেখছি বিষয়টা। তানিশার আগে গজগজ করতে করতে তার ব্যাগ থেকে একটা ছোট্ট কাগজ বের করে শাহিনের দিকে ছুঁড়ে মারল। শাহিন কাগজটা তুলে নিল। তার চেহারায় রাগ, অপমান বা ভয় কোনোটারই চিহ্ন নেই। সে শুধু শান্তভাবে মাথা নেড়ে কমপ্লেন ডেস্কের দিকে এগিয়ে গেল। তানিশা দূরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। তার মনে হচ্ছে এই 2 মাসের ছুটিটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হতে চলেছে। এই অসহ্য গরম, এই ভিড়, আর তার উপর এই অযোগ্য লোকটা, উফ, অসহ্য। সবকিছু মিলিয়ে তার মেজাজ সপ্তমে চড়েছিল, কিন্তু সে জানতো না এই শান্ত এবং সাধারণ দেখতে লোকটাই খুব শীঘ্রই তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে। তাদের এই সংঘাতময় পরিচয়ের মাধ্যমে লেখা ছিল এক অন্যরকম ভবিষ্যতের সূচনা। শাহিন কোনো কথা না বাড়িয়ে কাগজটা নিয়ে সোজা হেঁটে গেল ব্যাগেজ সার্ভিস লেখা ডেস্কটার দিকে। ডেস্কের উপরে বসে থাকা ইউনিফর্ম পরা ভদ্রলোকের মুখে রাজ্যের ক্লান্তি। শাহিনকে দেখে তিনি দায়সারাভাবে তাকালেন। তানিশা একটু দূরে দাঁড়িয়ে কাজ ঝাঁকিয়ে তার বাবাকে ফোন লাগানোর চেষ্টা করলো, কিন্তু বাবার ফোন যথারীতি ব্যস্ত। রাগে তার শরীর জ্বলে যাচ্ছিল। সে ফোনটা ব্যাগে ছুঁড়ে ফেলে দিয়ে শাহিনীর দিকে এগিয়ে গেল। মনে মনে বলে, দেখাই যাক বাবা যাকে এত বিশ্বাস করে নিয়োগ দিয়েছেন সে কতটুকু যোগ্যতা রাখে। তানিশা কাছে গিয়ে শুনতে পেল শাহিন খুব শান্তভাবে কথা বলছে। আসসালামু আলাইকুম রাশেদ ভাই, কেমন আছেন? ডেস্কের লোকটি রাশেদ অবাক হয়ে শাহিনের দিকে তাকালো। শত শত বিরক্ত যাত্রীর মাঝে এমন শান্ত সম্ভাষণ সে আশা করেনি। ওয়ালাইকুম সালাম। জি ভালো, বলুন কিভাবে সাহায্য করতে পারে? আমার নাম শাহিন, আমি আফতাব চৌধুরীর বিয়ে। আমাদের ম্যাডাম আজ থাইল্যান্ড থেকে ফিরেছেন, ফ্লাইট TG321। ওনার 3টা লাগেজের মধ্যে 2টো পাওয়া গেছে, কিন্তু একটা পার্পল রঙের সুটকেস এখনো আসেনি। রাশেদ কম্পিউটারে কিছু একটা টাইপ করতে করতে বলল,
ট্রেক নাম্বারটা দিন। শাহিন কাগজটা এগিয়ে দিল। রাশেদ নাম্বার সিস্টেম প্রবেশ করিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, এই ট্র্যাকটা তো স্ক্যান দেখাচ্ছে, মানে লেগেজটা প্লেন থেকে নেমেছে কিন্তু বিলটে আসেনি বলেছেন। তানিশা আর ধৈর্য রাখতে পারল না। সে ডেস্কের উপর ঝুঁকে পড়ে বলল, আসেনি মানে কি? তাহলে লাগেজটা গেল কোথায়? বাতাসে মিলিয়ে গেছে? আপনারা কি কাজ করেন এখানে? আমার যদি একটা জিনিসও হারায়। ম্যাডাম আপনি শান্ত হন, অনেক সময় লেগেজ আসতে দেরি হয়। আমরা একটা কমপ্লেন ফাইল করছি। সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে লেগেজ ট্রেস করে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। 24 থেকে 48 ঘন্টা? আর কিডিং মি? আমার জিনিসপত্র আছে ওটার ভেতরে। আমার কালকেই ওগুলো লাগবে। আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। আপনি আপনার ম্যানেজারকে ডাকুন এক্ষুনি। ম্যাম, আপনি যদি আমাকে 10টা মিনিট সময় দেন, আমি বিষয়টা দেখছি। এভাবে চিৎকার করলে রাশেদ ভাইয়েরও কাজ করতে অসুবিধা হবে, আর আমাদের সমস্যারও সমাধান হবে না। 10 মিনিট? আপনি 10 মিনিটে কি করবেন? জাদু দেখাবেন? আমি দেখছি বাবা আপনাকে কি করতে বলে। সে আবার ফোন বের করে তার বাবাকে ডায়াল করতে লাগলো। শাহিন তানিশার কথায় কান না দিয়ে রাশেদের দিকে তাকিয়ে বলল, রাশেদ ভাই, আমি কি আপনার ফোনটা 1 মিনিটের জন্য ব্যবহার করতে পারি? আমার ফোনে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। রাশেদ কিছুটা অবাক হলেও ফোনটা বাড়িয়ে দিল। শাহিন ফোনটা নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। আসসালামু আলাইকুম জামাল ভাই, আমি শাহিন বলছিলাম আফতাব স্যারের অফিস থেকে। জি ভাই, ভালো আছি। একটা ছোট ব্যাপারে আপনার সাহায্য দরকার ছিল। আমাদের ম্যাডাম আজ TG321 ফ্লাইটে এসেছেন। ওনার একটা পার্পল রঙের সুটকেস পাওয়া যাচ্ছে না। ট্যাগ নাম্বারটা হলো। শাহিন ট্যাগ নাম্বারটা বলে একটু থামলো। আমার ধারণা লাগেজটা ভুল করে ডোমেস্টিক অ্যারাইভেলের বেল্টে চলে যেতে পারে। প্রায়ই তো এমনটা হয়। আপনি যদি আপনার কাউকে দিয়ে একটু ওদিকটা চেক করাতেন খুব উপকার হতো। সুটকেসটার উপরে একটা হলুদ রঙের রিবন বাঁধা আছে। ফোনে ওপাশে কিছুক্ষণ কথা হলো। অনেক ধন্যবাদ জামাল ভাই, আমি আপনার ফোনের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম, রাখছি। শাহিন ফোনটা রেখে রাশেদকে ফেরত দিল। ধন্যবাদ রাশেদ ভাই। ততক্ষণে তানিশার ফোন করা শেষ। ও কোমরে হাত দিয়ে শাহিনের দিকে তাকিয়ে ব্যঙ্গের সুরে বলল, বাহ, খুব তো ফোন করা হলো। এখন কি হবে? আসমান থেকে আপনার জামাল ভাই এসে লাগেজ দিয়ে যাবে? ম্যাম, জামাল সাহেব এখানকার ব্যাগেজ হ্যান্ডলিংয়ের ইনচার্জ। তিনি যদি সাহায্য করেন তাহলে কাজটা দ্রুত হতে পারে। ওহো, তাই নাকি? চেনা জানা আছে বলে খুব ভাব দেখাচ্ছেন। যদি লাগেজ না পাওয়া যায় তাহলে আপনার এই চেনা জানার কোনো দামই থাকবে না। মনে রাখবেন, আমার বাবা চেনা জানার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেন। আমিও সেটাই বিশ্বাস করি ম্যাম, আর তাই তো আমি কাজটাই করার চেষ্টা করছি। আপনি বরং একটু বসুন ম্যাম, এখানে দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে নিশ্চয়ই। আশা করি খুব তাড়াতাড়ি আমরা খবর পাবো। তানিশা বসলো না। সে পায়চারি করতে শুরু করলো। আর তার প্রতিটি পদক্ষেপে অধৈর্য হয়ে বিরক্ত ঝরে পড়ছিল। মিনিট 5 যায়, 5 মিনিট যায়, 10 মিনিট যায়। এয়ারপোর্টের ব্যস্ততা বেড়ে চলেছে, কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান নেই। কি হলো আপনার জামাল ভাইয়ের? 10 মিনিট তো শেষ। এখন কি বাহানা দেবেন? নাকি প্ল্যান বি কিছু আছে আপনার? ম্যাম, ধৈর্য জিনিসটা মাঝে মাঝে খুব কাজে দেয়, বিশেষ করে যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি অ্যাবাউট পেশেন্স। আমার ফ্লাইট ল্যান্ড করেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এই 1 ঘন্টায় আমি বাড়ি পৌঁছে যেতে পারতাম, কিন্তু আপনার অযোগ্যতার জন্য আমি এখনো এই বিশ্রী জায়গায় আটকে আছি। আমার মনে হচ্ছে আমি একাই ট্যাক্সি নিয়ে চলে যাওয়া উচিত। আপনি আপনার লাগেজ নিয়ে এখানে বসে থাকুন। কথাটা বলার সাথে সাথে শাহিনের ফোনটা বেজে উঠল। সে ফোনটা কানে দিয়ে শান্তভাবে শুনল। জি, জামাল ভাই পেয়েছেন? আমি তাই ধারণা করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই, আমি আসছি ওদিকে। ফোনটা রেখে শাহিন উঠে দাঁড়ালো। তার মুখে একটা হালকা হাসির রেখা। ম্যাম,
আপনার লাগেজ পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় ছিল? যেমনটা ভেবেছিলাম, ডোমেস্টিক অ্যারাইভেলের কনভেয়র বেল্টের পাশে রাখা ছিল। ভুল করে ওদিকে চলে গিয়েছিল। চলুন আমরা গিয়ে নিয়ে আসি। শাহিন রাশেদকে ধন্যবাদ জানিয়ে হাঁটতে শুরু করলো। তানিশা চুপচাপ তাকে অনুসরণ করতে লাগলো। তার মাথায় তখন অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। মনে মনে বলে, লোকটা কিভাবে এত নিশ্চিন্ত হলো যে লাগেজটা ওখানেই থাকতে পারে? আর তার চেনা জানা তো সত্যিই কাজে লেগেছে। মাত্র 15 মিনিটের মধ্যে সে লাগেজটা খুঁজে বের করে ফেললো, যেখানে সিস্টেম অনুযায়ী 48 ঘন্টা লাগার কথা ছিল। ওরা ডোমেস্টিক টার্মিনালের কাছে পৌঁছাতেই একজন কর্মী পার্পেল রঙের সুটকেসটা নিয়ে এগিয়ে এলো। সুটকেসের হাতলে সেই হলুদ রিবনটা বাঁধা। ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম আপনাকে। কর্মীটা হেসে গেল। শাইন সুটকেসটা টলিতে বাকিগুলোর সাথে রেখে তানিশার দিকে তাকালো। এবার সব ঠিক আছে ম্যাম, আমরা এখন যেতে পারি। তানিশা কোনো উত্তর দিল না। সে তার দামি সুটকেসটার দিকে তাকিয়েছিল, আর ভেতরে তোলপাড় সে কোনোভাবেই প্রকাশ করতে চাইছিল না। তার অহংকার তাকে একটা থ্যাংক ইউ বলতে বাধা দিচ্ছিল। আমি কিভাবে স্বীকার করব যে এই সাধারণ দেখতে লোকটা আমার চেয়ে বেশি কার্যকর? নো, এটা কখনোই হবে না। তানিশা নিজেকে সামলে নিয়ে আগের মতোই রুক্ষ গলায় বলল, ফাইনালি অনেক সময় নিলেন, চলুন এখন, আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কথাটা বলে সে এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। তার হাঁটার গতি বুঝিয়ে দিচ্ছিল সে এই পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে চায়। শাইন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে শুধু মৃদু হাসলো। এই অহংকারী মেয়ের ভিতরের দ্বিধাটা সে বুঝতে পারছিল। মনে মনে বলে, বরফ গলতে শুরু করেছে, যদিও বাইরে থেকে তা বোঝার উপায় নেই। শাইন 3টা লাগেজ সহ টলিটা ঠেলতে ঠেলতে তাকে অনুসরণ করতে করতে বলল, গাড়িটা ভিআইপি পার্কিংয়ে রাখা আছে ম্যাম। এই সময়ে গুলশানের দিকে খুব বেশি ট্রাফিক থাকার কথা নয়। আশা করি আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। বিমানবন্দরে কোলাহল পেছনে ফেলে আফতাব চৌধুরীর কালো মার্সিডিসটা মসৃণ গতিতে ভিআইপি রোড ধরে এগিয়ে চলল। তানিশা জানালার বাইরে তাকিয়ে ঢাকার পরিচিত অপরিচিত দৃশ্যগুলো দেখছিল। কত বিজ্ঞাপন, কত নতুন দালান। 2 বছরের শহরটা যেন আরও বেশি যান্ত্রিক হয়ে গেছে, তার নিজের ভেতরে অনুভূতির মতোই। শাহিন ড্রাইভারের পাশের সিটে বসে সে কয়েকবার আয়নায় পেছন দিকে তানিশার প্রতিচ্ছবি দেখেছে। মেয়েটার সুন্দর মুখে বিরক্তি আর অভিমানের একটা মেঘ জমে আছে। সেই মেঘ কাটানোর একটা ক্ষীণ চেষ্টা করলো সে। ম্যাম, আপনার যদি জেট ল্যাগ মনে হয় তাহলে বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। লেবুর শরবত খেলে ফ্রেশ লাগবে, আমি রহিম চাচাকে বলে রেখেছি। তানিশা কোনো উত্তর দিল না, যেন সে কথাগুলো শুনতেই পায়নি। তার দৃষ্টি নিবদ্ধ বাইরে ছুটে চলা গাড়ির সারির দিকে। শাইন আর কথা বাড়ালো না। সে বুঝতে পারছিল এই মুহূর্তে যে কোনো কথাই আগুনে ঘি ঢালার মতো হবে। আমি চুপচাপ বসে রইলাম। প্রায় 40 মিনিট পর গাড়িটা গুলশান 2-এর অভিজাত এলাকায় একটা বিশাল লোহার গেটের সামনে এসে থামলো। দারোয়ান ছুটে এসে সালাম দিয়ে গেট খুলে দিল। গাড়িটা বাড়ির পোর্চে এসে থামতেই হাসি মুখে এগিয়ে এলেন মধ্যবয়সী এক নারী, হাসিনা বেগম। তিনি এই বাড়ির পুরনো কাজের লোক। তানিশাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। তার পেছনে আরো 2জন কাজের লোক দাঁড়িয়ে। আম্মাজান, আয়সা পড়ছো? কতদিন পর তোমারে দেখলাম, শুকাইয়া গেছো তো। তানিশা গাড়ি থেকে নামতেই হাসিনা বেগম তার হাত ধরে ফেলল। কতদিন পর এই পরিচিত স্পর্শে তানিশার কঠিন ভাবটা সামান্য নরম হলো, কিন্তু পরক্ষণে সে বাবাকে খুঁজতে লাগলো। হাসিনা খালা, বাবা কোথায়? এখনো আসেনি? হাসিনা বেগমের হাসি মুখটা একটু মিলান হয়ে গেল। তিনি ইতস্তত করে শাইনের দিকে তাকালেন। শাইন ততক্ষণে গাড়ি থেকে লাগেজগুলো নামানোর তদারকি শুরু করেছে। ম্যাম, স্যার একটা জরুরি মিটিংয়ের জন্য ক্লাবে গেছেন। আমাকে বলেছেন আপনাকে জানিয়ে দিতে। এয়ারপোর্টেও আপনাকে বলেছিলাম, উনি এখনো আসেননি। আমাকে ইনফর্ম করেছেন উনি আসতে আরও যখন সময় লাগবে।
তানিশার সামান্য নরম হওয়া মুখটা আবার বরফের মতো কঠিন হয়ে গেল, তার কণ্ঠস্বর শীতল। জরুরি মিটিং, এয়ারপোর্ট থেকে বাড়ি আসতে আমার 1.5 ঘন্টা লাগলো। এইটুকু সময়ও তার হলো না আমার জন্য? মিটিংটা কি আমার চেয়েও বেশি জরুরি ছিল? ম্যাম, বায়াররা আজ রাতেই চলে যাবেন। মিটিংটা বেশ কিছুদিন ধরেই পেন্ডিং ছিল। স্যার আপনাকে বলেছেন তিনি ফিরেই আপনার সাথে কথা বলবেন। আপনার জন্য একটা সারপ্রাইজও আছে। সারপ্রাইজ? ওয়াও! আমার বাবা কি সবসময় টাকার অঙ্কে ভালোবাসা প্রকাশ করতে পছন্দ করেন? হয়তো নতুন কোনো গাড়ি কিনে রেখেছেন, তাই না? কিংবা দামি কোনো গহনা। তাকে গিয়ে বলবেন আমার এইসবের কিছুই লাগবে না, আমার শুধু তাকে লাগতো কয়েকটা মুহূর্তের জন্য। কথাগুলো প্রায় চিৎকার করে বলি, সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনন করে হেঁটে বাড়ির ভিতর চলে গেল। তার পেছনে হাসিনা বেগম বলল, আম্মাজান শোনো। শাইন একটা দীর্ঘশ্বাস পেল। সে জানতো পরিস্থিতি এমনই হবে। আফতাব চৌধুরী তার মেয়েকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারেন, কিন্তু যা সবচাইতে বেশি দরকার সময়, সেটাই দিতে পারেন না। তানিশা সোজা তার ঘরে চলে গেল। বিশাল ঘরটায় নতুন করে সাজানো হয়েছে, আধুনিক আসবাবপত্র, দামি পেন্টিং, কিন্তু কোনো কিছুতে প্রাণের ছোঁয়া নেই। সব কিছুই যেন একটা হোটেলের ছুটের মতো নিকটার অনুভূতিহীন। সে বারান্দার দরজাটা খুলে দাঁড়ালো। এখান থেকে তাদের সুন্দর বাগানটা দেখা যায়। ছোটবেলায় আমি এই বাগানেই বাবার হাত ধরে প্রজাপতির পেছনে ছুটতাম। আজ সেই বাগানটা আছে, কিন্তু বাবার হাতটা নেই। আর মা ওনার স্নেহ পাওয়ার আগেই তো আমাকে একা করে দিয়ে অনেক দূরে চলে গেলেন, যেখান থেকে চাইলেও আমি ওনার ভালোবাসা আর পাবো না। আমার জীবনটা কি এইভাবেই কেটে যাবে, নাকি এমন কেউ আসবে আমার লাইফে যে মা বাবা দুজনের ভালোবাসা সে একাই দিতে পারবে? কিছুক্ষণ পর তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবা নামটা ভাসছে। সে ফোনটা রিসিভ করলো। হ্যালো। হ্যালো মা, পৌঁছেছিস? সরি রে মা, আমি থাকতে পারলাম না, হঠাৎ করেই। থাক বাবা, তোমাকে এক্সপ্লেন করতে হবে না, ইটস ওকে। তোমার কাজ আছে আমি বুঝি, নতুন কিছু না এটা আমার জন্য। প্লিজ মা, মন খারাপ করিস না, আমি ঘন্টা 2-1 মধ্যেই ফিরছি। তোর পছন্দের সব রান্না করতে বলেছি, শাহিন সব ব্যবস্থা করেছে। তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার অসুবিধা হলে সেটা দেখার জন্য তো তোমার বেতনভুক্ত কর্মচারী আছেই, তাই না? তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার মিটিং করো, আমি টায়ার্ড, এখন রেস্ট নেব, পরে কথা হবে। সে ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে কাঁদবে না। অহংকার তাকে কাঁদতে দেয় না। প্রায় 2 ঘন্টা পর রাতের খাবারের জন্য হাসিনা বেগম তাকে ডাকতে এলেন। তানিশা ফ্রেশ হয়ে নিচে নামলো। বিশাল ডাইনিং টেবিল সুন্দর করে সাজানো, তার বাবার চেয়ারটা শূন্য। সেই শূন্যতার দিকে তাকিয়ে তানিশার ভেতরের একাকিত্বটা যেন আরও প্রকট হলো। সে চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই দেখতে পেল শাইনিং ডাইনিং রুমের এক কোণায় তার বাবার চেয়ারটা ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। পরনে সেই একই পোশাক, কিন্তু মুখে একটা পেশাদারি ভাব। শাইনকে ওখানে দেখে তানিশার মাথাটা জ্বলে উঠল। তার মনে হলো এই লোকটা আমার ব্যক্তিগত সব জায়গায় অনুপ্রবেশ করছে, এয়ারপোর্ট, বাড়ি, আর এখন আমাদের পারিবারিক ডাইনিং স্পেসেও। শুনুন, আপনি এখানে কি করছেন? স্যার আমাকে নির্দেশ দিয়েছেন আপনার রাতের খাবার ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য। আপনার যদি কিছু প্রয়োজন হয়। আমার কিছু প্রয়োজন হলে ডাকার জন্য হাসিনা খালা আছেন, অন্যরাও আছে। আপনার থাকার কোনো প্রয়োজন আমি দেখছি না। এটা আমার বাড়ি, আমার ডাইনিং স্পেস, কোনো অফিস বা মিটিং রুম নয় যে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ম্যাম, আমি শুধু স্যারের নির্দেশ পালন করছি। তিনি চান না আপনার কোনো রকম অসুবিধা হোক। অসুবিধা? আমার সবচেয়ে বড় অসুবিধা হলো আমার বাবা এখানে নেই। আপনি কি সেই অসুবিধাটা দূর করতে পারবেন? তাকে এনে এই চেয়ারটায় বসাতে পারবেন না? তাহলে আপনার এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। আপনি আমার বাবার পিএস, আমার ব্যক্তিগত অ্যাটেন্ডেন্ট নন। দয়া করে আপনার সীমাটা মনে রাখবেন। ম্যাম, আমি আমার সীমা সম্পর্কে সচেতন, কিন্তু স্যারের নির্দেশ অমান্য করার কোনো উপায় আমার নেই। তিনি আমাকে বলেছেন আপনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকতে। আপনি যদি চান আমি দরজার বাইরে অপেক্ষা করতে পারি। দরজার বাইরেও না, ভেতরেও না। আপনি এখন এই বাড়ি থেকে যাবেন, আপনার ডিউটি শেষ। আপনার মতো একজন
অচেনা লোককে আমার পারিবারিক জায়গায় দেখতে আমি ইচ্ছুক নই। এটা আমার বাবার নয়, আমার নির্দেশ। আর আমার বাড়িতে আমার নির্দেশে চলে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শাহিন কয়েক মুহূর্ত চুপ করে রইল। মেয়েটার রাগ আর জেদ দুটোই চরমে। তার সাথে তর্ক করে কোনো লাভ হবে না, কিন্তু সে আফতাব চৌধুরীর নির্দেশও ফেলতে পারে না। ঠিক আছে ম্যাম, আমি বাইরে যাচ্ছি, কিন্তু যদি আপনার কিছু লাগে প্লিজ রহিম চাচাকে একটা ডাক দেবেন, তিনি বাইরেই আছেন। শাহিন শান্তভাবে মাথা ঝুঁকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তানিশার আগে ফুসতে ফুসতে চেয়ারে বসলো। তার মনে হচ্ছিল এই শাহিন লোকটা ইচ্ছে করে আমাকে আরো বেশি করে রাগিয়ে দিচ্ছে। বাবার অতিরিক্ত নির্ভরতা এই লোকটার সাহস বাড়িয়ে দিয়েছে। এর একটা ভয়ঙ্কর ব্যবস্থা করতেই হবে। সে শূন্য চেয়ারটার দিকে তাকিয়ে রইল। এই দৃশ্যটা যেন তার পুরো জীবনের প্রতিচ্ছবি। বিশাল আয়োজন, কিন্তু আমার ভালোবাসার মানুষটাই অনুপস্থিত। আর সেই শূন্যস্থান পূরণ করার সময় সব সময় দাঁড়িয়ে থাকে কিছু বেতনভুক্ত কর্মচারী। ধুর, এটা কোনো জীবন হলো? কিছুই খাবো না আমি। এই চিন্তাটা তাকে আরো বেশি বিষণ্ণ করে তুলল। ঠিক তখনই রহিম চাচা বাড়ির প্রধান রাঁধুনি রাতের খাবারের টলি নিয়ে প্রবেশ করলো। খাবারের ঢাকনাগুলো খুলতেই পুরো ঘরটা সুগন্ধে ভরে গেল। আর সেই গন্ধটা তানিশার সব রাগ, সব অভিমানকে এক মুহূর্তেই থামিয়ে দিল। কারণ টেবিলের প্রতিটা খাবারই ছিল তার একান্ত পছন্দের, কিন্তু সেই পছন্দের তালিকায় এমন একটা জিনিসও ছিল যা শাহিনের জানার কথা নয়। আর এটা থেকে শুরু হলো গল্পের পরবর্তী মোড়। টেবিলে সাজানো রয়েছে স্টিমিং হট বাটার নান, রেশমি কাবাব, চিকেন কোরমা আর তার সবচেয়ে প্রিয় হায়দ্রাবাদি বিরিয়ানি। প্রতিটি খাবারের ঘ্রাণ তার শৈশবের স্মৃতি ফিরিয়ে আনছে। এগুলো সবই তার পছন্দের খাবার, যা সে তার বাবাকে দেশে আসার আগে ফোনে বলেছিল। বাবা তাহলে আমার কথাগুলো মনে রেখেছে। যাক, মিটিংয়ে ব্যস্ত থাকলেও আমার জন্য আয়োজনটা ঠিকই করে গেছে। এই ভেবে তার মনটা সামান্য ভালো হলো। বাবার উপরে জমে থাকা অভিমানগুলো যেন একটু গলতে শুরু করলো। সে প্লেটে বিরিয়ানি তুলে নিতে তার চোখ পড়ল পাশে ছোট্ট বাটিটার দিকে। কাছের বাটিতে হালকা হলুদ রঙের কাস্টার্ড, যার উপরে আনারসের ছোট ছোট টুকরো আর চেরি দিয়ে সাজানো পাইনঅ্যাপেল কাস্টার্ড। এটা দেখা মাত্রই তানিশার বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। তার সব রাগ, অভিমান, বিরক্তি সবকিছু যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। এটা এখানে কি করে এলো? তার কণ্ঠস্বর উত্তেজনায় কাঁপছিল। সে চেয়ারে বসা রহিম চাচার দিকে তাকালো। রহিম চাচা সেই ছোটবেলা থেকেই এই বাড়িতে আছেন। রহিম চাচা, এই কাস্টার্ডটা কে বানিয়েছে? আমি তো বানাইলাম আম্মা জান, আপনার পছন্দের জিনিস আপনি দেশে আইবেন আর এটা হইব না তা কি হয়? কিন্তু বাবা আপনাকে বলেছে এটা বানাতে? বাবার তো এটা মনে থাকার কথা না। এটা তো আমি অনেক ছোটবেলায় খেতাম, তারপর তো ভুলেই গেছিলাম। তার মনে পড়ে গেল ক্লাস 7-এ পড়ার সময় সে একটা ডায়েরি লিখত। সেই ডায়েরিটা এক পাতায় সে লিখেছিল, আজ মা বেঁচে থাকলে আমাকে নিশ্চয়ই পাইনঅ্যাপেল কাস্টার্ড বানিয়ে খাওয়াতো। এটা আমার নিউ ফেভারিট। তার মা মারা যাওয়ার পর এই কাস্টার্ডটা আর খাওয়া হয়নি। ডায়েরিটাও কোথাও হারিয়ে গেছে, তার মনে নেই। বড় সব তো খালি কোরমার বিরিয়ানির কথা কইছিল, বাকি সব তো শাহিন বাবা নিজে খারায় তদারকি করছে। শাহিন মানে বাবার পিএস, সে এইসবের ব্যবস্থা করেছে। কিন্তু সে কিভাবে জানবে আমার পছন্দের কথা আর এই কাস্টার্ডের কথা? এটা তো অসম্ভব। হ্যাঁ আম্মা জান, শাহিন বাবাই তো দুপুরে আমারে ফোন দিয়ে লম্বা একটা লিস্ট ধরাইয়া দিল। কইলো চাচা ম্যাডাম 2 বছর পর দেশে ফিরতেছে, তার যেন মনে হয় নিজের বাড়িতেই আসতেছে, কোনো হোটেলে না। তার পছন্দের প্রত্যেকটা জিনিস যেন টেবিলে থাকে। আমি তো কইলাম বড় সব তো খালি 2-3টা আইটেমের কথা কইলো। তখন শাহিন বাবা কইলো। রহিম চাচা একটু থামলেন, যেন কিছু একটা মনে করার চেষ্টা করলেন। কি বললো সে? বাবা কইলো বড় স্যার তো বাবা, তার সব কথা মানে নাও থাকতে পারে, কিন্তু আমরা যারা বাড়ির লোক আমাদের তো মনে রাখতে হইব। তারপর সে আমারে পাইনঅ্যাপেল কাস্টার্ডের কথা কইলো। আমি তো অবাক। আমি কইলাম এটা তো আপনি ছোটবেলায় খেতেন, এখন তো আর খান না। শাহিন বাবা হাসলো, কইলো কিছু পছন্দের জিনিস কোনো বদলায় না চাচা, শুধু সময়ের সাথে সাথে চাপা পইরা যায়। আপনি বানান, দেখেন ম্যাডাম ঠিকই খুশি হইব।
তানিশা স্তব্ধ হয়ে বসে রইল। তার হাতে ধরা চামচটা প্লেটের উপর স্থির। সে বিশ্বাসই করতে পারছিল না। শাহিন, যে লোকটাকে কিছুক্ষণ আগেও আমি অযোগ্য, সীমা লঙ্ঘনকারী বলে অপমান করেছি, সেই লোকটাই আমার জন্য এত কিছু ভেবেছে। কিন্তু কিভাবে? সে কিভাবে জানলো এই কাস্টার্ডের কথা, যা আমার বাবাও হয়তো ভুলে গেছে? কিন্তু সে এই কাস্টার্ডের কথা জানলো কি করে চাচা? এটা তো শুধু আমার ডায়েরিতে লেখা ছিল। ডায়েরি? কোন ডায়েরি আম্মা জান? ছিল একটা, অনেক পুরনো, সবুজ রঙের। কোথায় আছে আমি নিজেও জানি না। ওহ, মনে পড়ছে, মাসখানেক আগে আপনার পুরান ঘরটা পরিষ্কার করার সময় শাহিন বাবা এক গাদা পুরান বইপত্র কাগজপত্র গুছায় দিছিল। হয়তো ওইখানেই পাইছে। বাবা তো খুব যত্ন করে সব জিনিস গুছায়। স্যারের অফিসের কাগজের মতো আপনার পুরান জিনিসও তার কাছে দামি। তানিশার মাথাটা ভো ভো করতে লাগলো। তাহলে শাহিন তার ব্যক্তিগত ডায়েরি পড়েছে? এই চিন্তাটা প্রথমে তাকে রাগান্বিত করার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে তার রাগ হলো না, বরং একটা অজানা অনুভূতি তার ভেতরটাকে নাড়া দিয়ে গেল। মনে মনে বলে, লোকটা আমার ডায়েরি পড়েছে, কিন্তু সেটা নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি বা সুযোগ নেওয়ার চেষ্টা করিনি, বরং আমার সবচেয়ে ব্যক্তিগত হারিয়ে যাওয়া একটা ইচ্ছাকে এইভাবে নীরবে পূরণ করে দিয়েছে। সে এক চামচ কাস্টার্ড মুখে দিল, সাথে সাথে তার চোখ দুটো পানিতে ভরে উঠল। সেই ছোটবেলার স্বাদ, সেই মায়ের হাতের ছোঁয়ার স্মৃতি, সব কিছু যেন এক মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। এই যত্ন, এই আন্তরিকতা সে তার বাবার কাছ থেকে আশা করেছিল, কিন্তু পেল এমন একজনের কাছ থেকে যাকে সে তার জগতের অংশই মনে করে না। এই অপ্রত্যাশিত যত্ন তানিশার কঠিন অহংকারের দেওয়ালে প্রথমবারের মতো একটা জোরালো ধাক্কা দিল। সে বুঝতে পারল, শাহিনকে যতটা সাধারণ আর বিরক্ত ভেবেছিলাম, লোকটা আসলে ততটা সাধারণ নয়। তার শান্ত চেহারার আড়ালে একটা গভীর পর্যবেক্ষণ ক্ষমতা আর অন্যের প্রতি যত্ন নেওয়ার এক অসামান্য গুণ লুকিয়ে আছে। সে ধীরে ধীরে খেতে খেতে প্রায় নিজেকেই প্রশ্ন করল, আচ্ছা রহিম চাচা, এই লোকটা মানে শাহিন, সে কি সবসময় এমন? কোনো মাম্মা জান? মানে এত শান্ত, এত গোছানো, আমি এত বাজে ব্যবহার করলাম, তাও তার মুখে কোনো রাগের ছাপ দেখলাম না। শাহিন বাবা তো এক টুকরা হীরা আম্মা জান। বড় স্যারের ছায়া হয়ে থাকে, অফিসে সব সামলায়। আবার এই বাড়ির দিকেও তার খেয়াল। স্যারের প্রেশার, সুগার মাপার সময় তার মনে থাকে। আপনি তো জানেন, বড় সাহেব নিজের দিকে খেয়াল রাখে না। শাহিন বাবা না থাকলে যে কি হইতো। আর রাগ, আমি তো গত 3 বছরে তারে কোনোদিন গলা উঁচা করে কথা কইতেও শুনি নাই। তানিশা চুপ করে শুনছিল। তার প্লেটে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু সে কাস্টার্ডের বাটিটা ছাড়তে পারছিল না। প্রতিটা চামচ যেন তার ভেতরে বরফ গলাচ্ছিল। সে প্রথমবার অনুভব করলো শাহিনের প্রতি তার বিরক্তিটা আসলে বিরক্তি নয়, হয়তো অন্য কিছু, হয়তো নিজে বাবার জায়গায় অন্য একজন এর এতটা দায়িত্বশীল ভূমিকা দেখে তার ভেতরটা মেনে নিতে পারছিল না। খাওয়া শেষ করে সে যখন নিজের ঘরে ফিরছিল, তখন ড্রয়িং রুমের সোফায় রাখা একটা ফাইল তার চোখে পড়ল। সে এগিয়ে গিয়ে দেখল ফাইলের উপর লেখা তানিশা ম্যামস 2 months প্ল্যান। কৌতূহলবশত সে ফাইলটা খুলল। ভেতরের কাগজগুলোতে আগামী 2 মাসে তার সম্ভাব্য ঘোরাঘুরির জায়গা, বন্ধুদের সাথে দেখা করার শিডিউল, এমনকি তার পছন্দের বাইরের দোকান বা কফি শপের তালিকাও করে রাখা। আর এই সব কিছু করেছে শাহিন। এই মিটিকিউলিয়াস প্ল্যানিং, এই নীরব যন্ত্র তানিশার কঠিন মনের গভীরে প্রথম ভাগের মতো একটি নরম অনুভূতির জন্ম দিল। সে ফাইলটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। এখন তার বিরক্তিটা রূপান্তরিত হয়েছে এক গভীর কৌতূহলে। কে এই শাহিন? রাতের ঘটনার পর 2 দিন কেটে গেছে। তানিশার মনটা এখন অদ্ভুত দোলাচলে দুলছিল। শাহিনের প্রতি তার যেন তীব্র বিরক্ত ছিল, কিন্তু শাহিনের প্রতি তার যে তীব্র বিরক্তি ছিল সেটা এখন অনেকটাই কমে এসেছে। তার জায়গায় তৈরি হয়েছে এক মিশ্র অনুভূতি, একদিকে কৌতূহল, অন্যদিকে এক ধরনের অস্বস্তি। সে শাহিনের মুখোমুখি হতে চাইছিল না, তাই এই 2 দিন সে বাড়ি থেকে বের হয়নি। 3য় দিন বিকেলে তার ক্লোজ ফ্রেন্ড সাদিয়া ফোন করলো। হ্যালো ম্যাডাম, কি দেশে ফিরেছেন নাকি এখনো থাইল্যান্ডের স্বপ্নে বিভোর? আরে না, চলে এসেছি। তোকে ফোন করতাম ভাবছিলাম। কেমন আছিস তুই? আমি দারুণ, তুই কেমন? শোন, আজ বিকেলে যমুনা ফিউচার পার্কে
আমাদের গ্যাংয়ের সবাই মিট করছে, নতুন একটা মুভি এসেছে, দেখবো, তারপর শপিং আর ডিনার। তোকে কিন্তু আসতেই হবে, নো এক্সকিউজ। বন্ধুদের সাথে দেখা করার কথা শুনে তানিশার মনটা ভালো হয়ে গেল। সে সাথে সাথেই রাজি হয়ে গেল। ওকে ডান, আমি আসছি। কখন? বিকেল 5টায়? ফোনটা রেখে তানিশা তৈরি হতে শুরু করলো, কিন্তু তখনই তার মনে পড়ল বাবা তো একা কোথাও যেতে দিতে চাইবেন না, তার মানে আমার সাথে শাহিন যাবে। এই চিন্তাটা তাকে আবার অস্বস্তিতে ফেলে দিল। সে কি শাহিনের সাথে স্বাভাবিক আচরণ করতে পারবে? ঠিক বিকেল 4টার সময় শাহিনের ঘরের দরজায় নক করলো। ম্যাম, আপনি কি বাইরে যাবেন? গাড়ি রেডি করতে বলবো? তানিশা দরজা খুলে দেখলো শাহিন দাঁড়িয়ে আছে। আজ তার পরনে একটা অফ হোয়াইট শার্ট আর ফর্মাল ট্রাউজার। তাকে আগের চেয়েও বেশি পরিপাটি লাগছে। তানিশা সরাসরি তার চোখের দিকে তাকাতে পারছিল না। হ্যাঁ, আমি যমুনা ফিউচার পার্কে যাব, বন্ধুদের সাথে দেখা করব। ঠিক আছে ম্যাম, আমি নিচে অপেক্ষা করছি। আপনার হয়ে গেলে চলে আসুন। শাহিন শান্তভাবে কথাগুলো বলে চলে গেল। তার আচরণে কোনো পরিবর্তন নেই। বিকাল 5টায় যমুনার ফিউচার পার্কের বিশাল লবিতে তখন উপচে পড়া ভিড়। তানিশা গাড়ি থেকে নামতেই তার বন্ধুরা সাদিয়া, রিফাত আর নেহা ছুটে এলো। এতদিন পর বন্ধুদের পেয়ে সে অস্বস্তি ভুলে গেল। ওয়াও তানিশা, তোকে তো একদম ফরেন মডেল লাগছে। কি ব্যাপার, আমাদের ভুলে যাসনি তো? তোদের কি ভোলা যায় নাকি? তোরা কেমন আছিস বল? তারা যখন গল্পে মেতে উঠেছে তখন শাহিন গাড়ি পার্ক করে তাদের দিকে এগিয়ে এলো। তার হাতে তানিশার হ্যান্ডব্যাগ আর একটা পানির বোতল। সে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। নেহা শাহিনকে দেখিয়ে বলল, ইনি কে তানিশা? তোর নতুন বয়ফ্রেন্ড নাকি? হ্যান্ডসাম তো। নেহার কথা শুনে তানিশা একটু অপ্রস্তুত হয়ে গেল। তার পুরনো অহংকারী সত্তারা যেন আবার জেগে উঠল। বন্ধুদের সামনে শাহিনকে সে কি পরিচয় দেবে? বাপের পিএস নাকি? আর ইউ ক্রেজি? হি ইজ জাস্ট অ্যাসিস্ট্যান্ট। বাবা পাঠিয়েছে আমার দেখাশোনা করার জন্য। ইউ নো বাবার ওভার প্রোটেক্টিভনেস। মুভি দেখার সময় শাহিন পেছনের সারিতে একাই বসেছিল, কিন্তু তার পুরো মনোযোগ ছিল তানিশার নিরাপত্তার দিকে। মুভি শেষে শুরু হলো তাদের কেনাকাটার পর্ব। তানিশা ইচ্ছে করে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে লাগলো। সে জানতো শাহিন তাকে অনুসরণ করবে। বন্ধুদের সামনে নিজের স্ট্যাটাস দেখানোর জন্য সে দামি দামি ব্র্যান্ডের দোকান থেকে ইচ্ছে মতো পোশাক, কসমেটিক আর জুতো কিনতে শুরু করলো। আর প্রতিবারই কেনাকাটার পর ব্যাগগুলো নির্দ্বিধায় শাহিনের দিকে বাড়িয়ে দিচ্ছিল। এটা ধরুন তো, আর দেখুন তো আমার পার্সটা কোথায়। একটা, দুটো, তিনটে দেখতে দেখতে শাহিনের 2 হাত শপিং ব্যাগে ভরে গেল। তার জন্য এমনভাবে ব্যাগ নিয়ে যাওয়াটা নিশ্চয়ই অস্বস্তিকর, কিন্তু তার মুখে বিরক্তির লেশ মাত্র নেই। সে নীরবে হাসি মুখে ব্যাগগুলো সামলাচ্ছিল। রিফাত বিষয়টা লক্ষ্য করলো। সে তানিশার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, কিরে, লোকটাকে দিয়ে তো তুই পুলির মতো কাজ করাচ্ছিস বেচারা। কেন? এটা তো ওর ডিউটি। বাবা ওকে স্যালারি দেয় এসব করার জন্যই। যদিও মুখে সে কথাটা বলল, সে তার মনটা খচখচ করছিল। আর চোখে শাহিনের দিকে তাকালো। গরমে আর এতগুলো ব্যাগের ভারে শাহিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু সে একটিবারও অভিযোগ করেনি। তানিশার উদ্দেশ্য ছিল বন্ধুদের, বিশেষ করে নেহার সামনে শাহিনকে ছোট্ট করে দেখানো। সে প্রমাণ করতে চেয়েছিল যে শাহিন তার একজন সাধারণ কর্মচারী ছাড়া আর কিছুই নয়। রাতে খাবারের পর সেই নরম মুহূর্তটা ছিল একটা দুর্ঘটনা মাত্র। তারা আড়ংয়ের শোরুমে ঢুকলো। কেনাকাটার এক পর্যায়ে তানিশার ফোন বেজে উঠল। সে ফোন নিয়ে কথা বলতে একটু দূরে সরে গেল। শাহিন ব্যাগগুলো একপাশে রেখে তার দিকে সতর্ক দৃষ্টি রাখছিল। ঠিক তখনই নেহা আর রিফাত শাহিনের গাড়ির কাছে এলো। নেহা ব্যাগের দিকে তাকিয়ে বলে, আপনার তো দেখছি খুব কষ্ট হচ্ছে এতগুলা ব্যাগ একা সামলানো। না না, ঠিক আছে, অভ্যাস আছে। ভাই, আপনার নামটা কি জানো? শাহিন। শাহিন ভাই, আপনি আফতাব আঙ্কেলের অফিসে কতদিন ধরে আছেন?
প্রায় 3 বছর। 3 বছরে তো বেশ উন্নতি করেছেন। বসের ফাইল গোছানো থেকে এখন বসের মেয়ের শপিং ব্যাগ গোছাচ্ছেন, প্রমোশন বলা যায়। নেহার কথা শুনে সরাসরি অপমান। শাহিনের মুখের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। পরক্ষণে সে নিজেকে সামলে নিল। তানিশা দূর থেকে সবটা দেখছিল আর শুনছিল। তার বুকের ভেতরটা ধক করে উঠছিল। সে দেখতে চাচ্ছিল শাহিন কিভাবে এই অপমানের জবাব দেয়। সে কি রেগে যাবে নাকি চুপ করে থাকবে, কিন্তু শাহিন যা বলবে তা তানিশার কল্পনার বাইরে ছিল। সে হাসি মুখে নেহার দিকে তাকিয়ে উত্তর দিল, প্রমোশন তো বটেই আপা, আপনি তো শুধু শপিং ব্যাগটাই দেখছেন, এর পেছনের দায়িত্বটা তো আর দেখছেন না। দায়িত্ব? শপিং ব্যাগ বয়ে বেড়ানোর মধ্যে আবার কিসের দায়িত্ব? আছে আছে, অনেক বড় দায়িত্ব। দেখুন, আগে আমি স্যারের অফিসের কয়েক কোটি টাকার ফাইল সামলাতাম। সেখানে ভুল হলে কোম্পানির লস হতো, কিন্তু এখন আমি যার ব্যাগ সামলাচ্ছি তিনি তো স্যারের কয়েকশো কোটি টাকার থেকেও বেশি দামি। তিনি স্যারের একমাত্র মেয়ে, তার কলিজার টুকরা। তো এখানে যদি আমার সামান্য ভুলে ম্যাডামের মুড অফ হয়ে যায়, তাহলে স্যারের যে পরিমাণ হার্টের ক্ষতি হবে সেটার আর্থিক মূল্যায়ন করা ইম্পসিবল। শাহিন এমনভাবে তার সাথে কথাগুলো বলছিল যে রিফাত তার সাদিয়ার হাসি চেপে রাখায় দায়ী হয়ে পড়ল। নেহা প্রথমে একটু থতমত খেয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আবার আক্রমণ করার চেষ্টা করলো। বাহ, বেশ তো কথা বলতে পারেন। আপনার মতো স্মার্ট লোককে তো মার্কেটিংয়ে চাকরি দেওয়া উচিত। পিএস হিসেবে তো আপনাকে মানাচ্ছে না। ধন্যবাদ আপা, কিন্তু সমস্যা হলো মার্কেটিংয়ে চাকরি করলে তো আর এমন ভিআইপির সাথে ঘোরার সুযোগ পেতাম না। তাছাড়া ম্যাডামের মতো একজন বস পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বস? তানিশা আপনার বস নাকি শাহিন ভাই? অবশ্যই, আফতাব চৌধুরী তো আমার অফিসিয়াল বস, আর তানিশা ম্যাম হলেন বস অফ দ্য বস। স্যারের রিমোট কন্ট্রোল তো ম্যাডামের হাতেই থাকে। ম্যাডাম যদি একবার বলে, বাবা তোমার এই পিএসকে আমার পছন্দ না, তাহলে আমার 3 বছরের চাকরি 3 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তো সেই হিসেবে তিনি তো আমার আসল বস, তাই না? শাহিনের কথাই এবার সাদিয়া আর রিফাত দুজনেই হো হো করে হেসে উঠল। আরঙের সামান্য কেদারাও তাদের দিকে তাকাচ্ছিল। নেহার মুখটা অপমানে লাল হয়ে গেছে। সে আর কোনো কথা খুঁজে পাচ্ছিল না। তানিশা দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল আর দেখছিল। সে বিস্ময়ে হতবাক। শাহিন কি অবলীলায় একটা অপমানজনক পরিস্থিতিকে মজার হিসাবে বানিয়ে ফেলল। সে নেহা এক বিন্দুও ছাড় দিল না, কিন্তু তার মধ্যেই কোনো ভদ্রভাব বা রাগ ছিল না, বরং ছিল বুদ্ধিমত্তা আর সাধারণ সেন্স অফ হিউমার। সবচেয়ে বড় কথা, শাহিন তার উত্তরের মাধ্যমে তানিশার গুরুত্বকেই সবার সামনে তুলে ধরেছে, যা প্রকারস্থের তানিশার সম্মানকেই রক্ষা করেছে। তানিশা ফোনটা কান থেকে নামিয়ে তাদের দিকে এগিয়ে গেল আর মুখে একটা নিয়ন্ত্রিত হাসি। কিরে, তোরা এখানে হাসাহাসি করছিস কেন? কি হয়েছে? কিছু না, শাহিন ভাই খুব মজার মানুষ। তো তোর তো ভাগ্য ভালো, এমন একজন এন্টারটেইনিং অ্যাসিস্ট্যান্ট পেয়েছিস। নেহা কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। তানিশা শাহিনের দিকে তাকালো। এই প্রথমবার সে শাহিনের চোখের দিকে তাকিয়ে সরাসরি তাকালো। তার চোখে কোনো অভিযোগ নেই, কোনো অপমানবোধ নেই, আছে শুধু একটা নির্মল বুদ্ধিদীপ্ত চাহনি। অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, তাই না? চলুন এগুলো গাড়িতে রেখে আসি, তারপর আমরা কফি খেতে যাব। ঠিক আছে ম্যাম। শাহিন ব্যাগগুলো নিয়ে পার্কিংয়ের দিকে চলে গেল। রিফাত তখন তানিশার পাশে এসে বলল, দোস্ত, লোকটা কিন্তু ব্রিলিয়ান্ট। নেহাকে যে জবাবটা দিল না, দেখার মতো ছিল। তুই সত্যিই লাকি। সে শুধু একটা শব্দই উচ্চারণ করতে পারল। তার ভেতরটা এক নতুন উপলব্ধিতে ভরে উঠেছিল। সে আজ বন্ধুদের সামনে শাহিনকে ছোট করতে চেয়েছিল, কিন্তু শাহিন তার নিজের যোগ্যতায় আর বুদ্ধিমত্তায় সবার সামনে নিজেকে প্রমাণ করেছে। শুধু তাই নয়, সে তানিশার সম্মানকেও এক অন্য মাত্রায় নিয়ে গেছে।
কফি শপে বসেও তানিশা বারবার আর চোখে শাইনকে দেখছিল। শাইন একটু দূরে অন্য একটা টেবিলে একা বসেছিল। তাদের প্রাইভেসি নষ্ট করতে চায়নি। তানিশা প্রথমবার বুঝতে পারল শাইন কেবল একজন সাধারণ পিএস নয়, তার ব্যক্তিত্ব অনেক গভীর, তার চিন্তাভাবনা অনেক পরিণত। সে একই সাথে দায়িত্বশীল, বুদ্ধিমান, ধৈর্যশীল এবং মজার। কি রে, তুই কি এত ভাবছিস? বারবার ওদিকে তাকাচ্ছিস যে? না কিছু না, এমনি। কিন্তু সে জানতো সে এমনি তাকাচ্ছিল না। তার মনের মধ্যে শাইনকে নিয়ে যে কৌতূহলটা জন্মেছিল সেটা এখন এক ধরনের মুগ্ধতায় পরিণত হতে শুরু করেছে। এই মুগ্ধতাই তাদের সম্পর্কের পরবর্তী ধাপ হতে চলেছে। শপিং মলের ঘটনাটা তানিশার মনে গভীর ছাপ ফেলেছিল। বাড়ি ফেরার পর থেকে সে এক অদ্ভুত অস্থিরতার মধ্যে ছিল। রাতের খাবার শেষে সে বারান্দায় এসে দাঁড়ালো। ঝিরঝির বৃষ্টি দেখছিল আর নিজের অজান্তেই শাহিনের কথা ভাবছিল। নিচু স্বরে নিজেকে নিজে বলছে, লোকটা আসলেই অদ্ভুত। এমনভাবে অপমানটা সামলে নিল যেন কিছুই হয়নি। আবার আমাকে সবার সামনে কি ভাবছি আমি এসব। হি ইজ জাস্ট অ্যান এমপ্লয়ি। তানিশা, স্টপ ইট। রাত গভীর হতে লাগলো, বৃষ্টির বেগও বাড়ল। রাত প্রায় 12টা। হঠাৎ করে কান ফাটানো শব্দে একটা বাজ পড়ল খুব কাছাকাছি কোথাও, আর সাথে সাথেই পুরো বাড়ি ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। ছোটবেলা থেকেই অন্ধকারে প্রচণ্ড ভয় পাওয়া তানিশা নিজেকে আর সামলাতে পারল না। তার গলা দিয়ে বেরিয়ে এলো এক ভয়ার্ত চিৎকার, যা বৃষ্টির শব্দ ভেদ করে মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত পরই তার ঘরের দরজায় মৃদু টোকার শব্দ হলো, যা এই ভয়ঙ্কর নীরবতায় তার হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল। শাইন দরজার বাইরে থেকে শান্ত কিন্তু উদ্বিগ্ন কণ্ঠে বলে, ম্যাম আপনি ঠিক আছেন? আপনার কোনো সাহায্যের প্রয়োজন? আমি শাহিন, প্লিজ দরজাটা খুলুন, ভয় পাবেন না। শাইনের কণ্ঠস্বরটা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভরসার শব্দ বলে মনে হলো। তানিশা কোনোমতে টলতে টলতে গিয়ে দরজাটা খুলল। দরজা খুলতে সে দেখল শাহিন দাঁড়িয়ে আছে, এক হাতে জ্বলন্ত মোমবাতি, যার স্নিগ্ধ আলো তার উদ্বিগ্ন মুখে এসে পড়েছে। আপনি ঠিক আছেন তো? আপনার চিৎকার শুনে আমার মনে হলো কোনো বড় বিপদ। শাহিন কথা শেষ করতে পারল না। তানিশার এক মুহূর্ত অপেক্ষা না করে প্রায় হুমড়ি খেয়ে শাহিনের বুকের উপর পড়ল। তার সমস্ত অহংকার, সমস্ত জেদ যেন এই অন্ধকারের ভয়ে ধুয়ে মুছে গেল। শাহিন একটু অপ্রস্তুত হয়েও শক্ত হয়ে তানিশাকে ধরে ফেলে। আরে আরে সাবধানে ম্যাম, কি হয়েছে বলুন তো? আপনার কি কোথাও লেগেছে? তানিশা শাহিনকে আঁকড়ে ধরে ভয়ে কাঁপতে থাকা গলায় বলল, অন্ধকার, আমার খুব ভয় করে। মনে হয় কেউ আছে ঘরে। প্লিজ আমাকে একা রেখে যাবেন না, আমি মরেই যাব ভয়ে। তানিশার কণ্ঠে আরতি আর অসহায়ত্ব শাহিনের ভেতরটাকে নাড়িয়ে দিল। সে বুঝতে পারল এই কঠিন খোলসের আড়ালে থাকা মেয়েটা আসলেই কতটা নরম। একদম ভয় পাবেন না, আমি তো আছি আপনার সাথে। দেখুন আমি আলো নিয়ে এসেছি, চলুন ভেতরে চলুন। আমি কথা দিচ্ছি আপনাকে একা রেখে আমি কোথাও যাব না। শাহিনের ভরসা দেওয়ার কথাই তানিশা কিছুটা শান্ত হলো। সে শাহিনকে ধরে রেখেই ঘরের বাইরে এলো। শাহিনকে বিছানায় বসিয়ে দিয়ে মোমবাতিটা পাশের টেবিলে রাখলো। জেনারেটরে মনে হয় বৃষ্টির পানি ঢুকেছে, তাই চালু হতে দেরি হচ্ছে। আপনি চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আমি আরো কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, তাহলে আপনার ভয়টা কমে যাবে। সে যখন একটা মোমবাতি জ্বালাতে ব্যস্ত, ঠিক তখনই জানালার বাইরে আবার একটা প্রচণ্ড বাজ পড়ল। তীব্র আলোয় ঘরের ভেতরটা দিনের আলোর মতো আলোকিত হয়ে উঠল। আর সেই আলোয় আমি প্রথমবারের মতো শাহিনের মুখটা খুব কাছ থেকে খুব ভালোভাবে দেখতে পেলাম। চিন্তিত কপাল, গভীর কালো দুটো চোখ, যত্ন করে ছাটা দাড়ি, কি ভীষণ মায়া জড়ানো তার মুখ। বাজের শব্দে আমি আবার চমকে উঠলাম। নিজের অজান্তেই পাশে দাঁড়ানো শাহিনের হাতটা খপ করে ধরে ফেলি। এই অপ্রত্যাশিত স্পর্শে শাহিনও চমকে উঠল। মোমের আলো আধারিতে আমাদের দুজনের চোখাচোখি হলো। ভয় নেই, আমি তো আছি।
তানিশা ওর হাতের উপর নিজের আঙ্গুলের বাঁধন আরো শক্ত করে ধরা গলায় বলে, আপনি আপনি সত্যি যাবেন না তো? যদি আবার বাজ পড়ে, যদি আবার সব অন্ধকার হয়ে যায়? কোথাও যাব না, কথা দিচ্ছি। আপনার ঘুম না আসা পর্যন্ত আমি দরজার পাশের ওই চেয়ারটায় বসে থাকব। আপনি একদম চিন্তা না করে ঘুমানোর চেষ্টা করুন। না, চেয়ারে না, চেয়ারটা অনেক দূরে। আপনি আপনি এখানেই বসুন আমার পাশে, তাহলে আমার মনে হবে আমি একা নই। প্লিজ। তানিশার এই অনুরোধ শাইন ফেলতে পারল না। সে কোনো কথা না বলে চুপচাপ বিছানার এক প্রান্তে তানিশার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসল। কিন্তু তাদের হাত দুটো তখনও একে অপরকে ধরেছিল। কিছুক্ষণ পর পরিবেশটা হালকা করার জন্য শাহিন বলল, জানেন, ছোটবেলায় আমিও খুব ভয় পেতাম। বাজ পড়লেই দৌড়ে গিয়ে দাদির আঁচলের নিচে লুকিয়ে থাকতাম। দাদি বলতেন, ভয় পাস না দাদু ভাই, আল্লাহ তার প্রিয় বান্দাদের ভয় দেখিয়ে পরীক্ষা নেন, যেন তারা তাকে আরো বেশি করে মনে করে। আর আমি আলমারির ভেতরে লুকিয়ে থাকতাম। মার একটা নীল শাড়ি ছিল, ওটা জড়িয়ে ধরে বসে থাকতাম। শাড়িটা মায়ের গায়ের গন্ধ ছিল, মনে হতো মা আমাকে জড়িয়ে ধরে আছে। মা চলে যাওয়ার পর থেকে এই অন্ধকারটা যেন আরো বেশি করে ভয় দেখায়। আপনার মা এখন নিশ্চয়ই জান্নাত থেকে আপনাকে দেখছেন, আর তিনি হয়তো চেয়েছেন আজ রাতে তার মেয়েটার ভয় কাটানোর জন্য কেউ একজন তার পাশে থাকুক। আজ থেকে যখনই ভয় লাগবে ভাববেন আপনার মায়ের নীল শাড়িটা নয়, আপনার পাশে এমন কেউ একজন আছে যে আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখবে। শাইনের এই কথাই তানিশা আর কোনো উত্তর দিতে পারল না। সে চলো চোখে শাহিনের দিকে তাকিয়ে রইল। এই স্পর্শ, এই ভরসা দেওয়া কথাগুলো, এই গভীর সান্নিধ্য, সবকিছু মিলে এক তীব্র রোমান্টিক অনুভূতি যার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারল এই মানুষটার জন্য তার মনের মধ্যে যে অনুভূতিটা জন্ম নিচ্ছে সেটা কোনো মুগ্ধতা বা কৌতূহল নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। সেই ঝড় বৃষ্টির রাতটা তানিশার জীবনের সব কিছু উলটপালট করে দিয়েছিল। শাহিনের হাতে হাত রেখে সে কখন ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। সকালে যখন ঘুম ভাঙল তখন জানালার পর্দা ভেদ করে নরম রোদ এসে পড়েছে ঘরে। শাহিন তখন সেখানে ছিল না। বিছানার পাশে টেবিলে শুধু একটা চিরকুট রাখা। নাস্তা রেডি, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন। তানিশা উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। সারা শরীরে তীব্র ব্যথা আর মাথাটা যেন ছিঁড়ে পড়ছে। রাতের তীব্র মানসিক চাপ, হঠাৎ ভয় পাওয়া আর এসি ঘরে ঠান্ডা থেকে বারান্দার আর্দ্র হাওয়ায় বারবার যাওয়া আসা সবকিছু মিলে তার শরীরটা বিদ্রোহ ঘোষণা করেছে। উফ, কি হচ্ছে? আমার মাথাটা এভাবে ঘুরছে কেন? ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবা নামটা ভাসছে। সে কোনো মতে ফোনটা রিসিভ করলো। হ্যালো মা, গুড মর্নিং। ঘুম ভালো আছে? কাল রাতে তো খুব ঝড় হলো, ভয় পাসনি তো? না বাবা, আমি ঠিক আছি। তুমি কখন ফিরবে? ওখানে তো একটা সমস্যা হয়ে গেল রে মা। চিটাগাং পোর্টে একটা জরুরি বিষয় নিয়ে আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে। হয়তো ফিরতে 2-3 দিন লেগে যাবে। তুই একদম চিন্তা করিস না, শাহিন তো আছি, তোর যা যা লাগবে ও সব ব্যবস্থা করে দেবে। আমি ওকে বলে দিয়েছি। বাবার কথাগুলো তানিশার কানে বিষের মতো লাগলো। কাল রাতে সে যখন ভয়ে মরছিল তখনও বাবা ছিলেন না, আর আজও যখন তার শরীরটা এত খারাপ তখনও বাবা চলে যাচ্ছেন। শাহিন তো আছেই, এই কথাটা তার ভেতরটাকেই যেন জ্বালিয়ে দিচ্ছিল। ঠিক আছে বাবা, তোমার কাজটাই তো আগে, তাই না? তুমি সাবধানে যেও, আমি এখন রাখি। ফোনটা রেখে সে আর চোখের পানি ধরে রাখতে পারল না। অভিমানে তার ভেতরটা ভেঙে যাচ্ছিল। সে জোর করে বিছানা থেকে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই হাসিনা বেগম ঘরে ঢুকলেন। আম্মাজান, এ কি অবস্থা তোমার? গা তো পুইরা যাইতাছে। তুমি দাঁড়ায় আছো কেন? শুইয়া পড়ো, আমি শাহিন বাবাকে খবর দিতাছি। হাসিনা বেগমের চিৎকারে শাহিন প্রায় ছুটে এলো। তানিশার টকটকে লাল মুখ আর এলোমেলো অবস্থা দেখে সে এক মুহূর্ত দেরি করলো না। সে কপালে হাত রেখে চমকে ওঠে। সর্বনাশ, এ তো অনেক জ্বর। খালা, আপনি ভয় পাবেন না, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। আপনি এক গ্লাস গরম পানি দিন তো। ডাক্তার ডাকার কোনো দরকার নেই, এটা সাধারণ ফ্লু, এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনি শুধু শুধু সিন ক্রিয়েট করবেন না। ম্যাম, আপনার
শরীরের তাপমাত্রা অন্তত 102 ডিগ্রির উপরে। এই অবস্থায় এটাকে সাধারণ ফ্লু ভাবাটা বোকামি। প্লিজ তর্ক করবেন না, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। শাহিনের গলার স্বরে এমন একটা অধিকার আর আন্তরিকতা ছিল যে তানিশার কথা বাড়তে পারল না। সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। আধা ঘন্টার মধ্যে ডাক্তার এসে হাজির হলেন। ডাক্তার পরীক্ষা করে জানালেন ভাইরাল ফিভার, কিন্তু স্ট্রেস আর অনিয়ম থাকার অবস্থা একটু জটিল হয়েছে। ডাক্তারের শেষ কথাটা তানিশার কানে এসে লাগলো, আপনার মতো একজন যত্নশীল লোক সবাই কেন শাহিনের প্রশংসায় পঞ্চমুখ। ডাক্তার চলে যাওয়ার পর শাহিন নিজেই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এলো। স্যুপ বানানোর জন্য সে রহিম চাচাকে নির্দেশ না দিয়ে নিজেই রান্নাঘরে গিয়ে তদারকি করতে লাগলো। সে কিছুক্ষণের মধ্যে স্যুপের বাটি হাতে ঘরে ঢুকলো। ম্যাম উঠুন, স্যুপটা খেয়ে নিন, আবার ওষুধ খেতে হবে। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি নিয়ে যান। ম্যাম আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু স্যুপটা না খেলে আপনি ওষুধ খাওয়ার শক্তিও পাবেন না। আপনার বাবা আমাকে আপনার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছেন। এখন যদি আপনার কিছু হয় আমি স্যারকে কি জবাব দেব? প্লিজ আমার কথা ভেবে হলেও কয়েক চামচ মুখে দিন। শাহিনের কণ্ঠে এমন একটা আকুতি ছিল যে তানিশা আর না করতে পারল না। সে উঠে বসলো। শাহিন নিজের হাতে চামচে করে স্যুপ তুলে তার মুখের সামনে ধরল। তানিশার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, কিন্তু তার শরীর এতটাই দুর্বল ছিল যে প্রতিবাদ করার শক্তিও ছিল না। রাতে জ্বর আর বাড়ল না। তানিশা জ্বরের ঘরে ছটফট করতে লাগলো। শাহিন সারা রাত তার শিওরে বসে রইল। সে নিজের হাতে ভেজা কাপড় দিয়ে তানিশার কপালে জলপট্টি দিয়ে যাচ্ছিল। গভীর রাতে যখন হাসিনা বেগম তাকে বিশ্রাম নিতে বলেন, সে মৃদু হেসে না করে দিল। জ্বরের তীব্রতায় তানিশার চেতনা প্রায় লুপ্ত হয়ে এসেছিল। সে আধো ঘুম আধো জাগরণের এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। এই ঘোরের মধ্যেই তার অবচেতন মনে জমে থাকা সব কষ্ট, সব যন্ত্রণা বেরিয়ে আসতে শুরু করলো। বাবা তুমি এসেছো, দেখো আমার কত জ্বর, তুমি একটু আদর করবে না? সেই ছোটবেলার মতো করে মাথায় হাত বুলিয়ে দেবে না? তোমার তো শুধু মিটিং আর টাকা, এই টাকা দিয়ে কি হয় বাবা? আমার কোনো দামি গাড়ি লাগবে না, আমার জন্মদিনে দামি গিফটও লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে, শুধু কয়েক ঘন্টার জন্য। প্লিজ তুমি যেও না। শাহিন চুপচাপ তার পাশে বসে কথাগুলো শুনছিল। তার বুকের ভেতরটা ব্যথায় মোচড় দিয়ে উঠল। এই হাসি খুশি অহংকারী মেয়েটার ভেতর এত কষ্ট জমে আছে। আমার একটাও বন্ধু নেই, মানে আসল বন্ধু, সত্যিকারের বন্ধু হিসেবে কেউ নেই। সবাই আমার বাবার মেয়ে আফতাব চৌধুরীর মেয়েকে চেনে, তানিশাকে কেউ চেনে না, কেউ ভালোবাসে না। আমি খুব একা, খুব একা। কথাগুলো বলতে বলতে তানিশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। শাহিনা নিজেকে ধরে রাখতে পারল না। সে কোনো কথা না বলে আলতো করে তানিশার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। তার শীতল হাতটা যেন শাহিনের উষ্ণ হাতের মধ্যে আশ্রয় খুঁজছিল। এই স্পর্শটা পেয়ে তানিশা যেন কিছুটা শান্ত হলো। সে চোখ না খুলেই বলতে লাগলো, জানেন কাল রাতে আমার একটুও ভয় করেনি, এই অন্ধকারেও না, কারণ আপনি ছিলেন। আপনার হাতটা ধরে মনে হচ্ছিল পৃথিবীর কোনো বিপদই আমাকে ছুঁতে পারবে না। আপনি কি সব সময় আমার পাশে এইভাবেই থাকবেন? আমাকে ছেড়ে চলে যাবেন না তো? শাহিন কোনো উত্তর দিল না। সে শুধু আলতো করে তানিশার হাতে চাপ দিল। একটা নীরব প্রতিশ্রুতি। এই মুহূর্তে কোনো কথার প্রয়োজন ছিল না। এই নীরবতাই ছিল হাজারটা শব্দের চেয়ে বেশি শক্তিশালী। তানিশা আর কিছু বলল না। সে শাহিনের হাতটা ধরে রেখেই শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। শাহিন সারা রাত সেভাবেই বসে রইল। এক মুহূর্তের জন্য হাতটা ছাড়ল না। পরের দিন সকালে যখন তানিশার ঘুম ভাঙল, তখন জ্বরটা অনেক কম। সে চোখ খুলে দেখল ভোরের আলো ফুটেছে, আর শাহিন ঠিক সেভাবেই তার পাশে বসে আছে, তার হাতটা ধরে। তবে বসে নেই, ক্লান্তিতে চেয়ারের উপরই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তার এলোমেলো চুল, ক্লান্ত মুখ, সব কিছু দেখে তানিশার বুকের ভেতরটা মায়ায় ভরে গেল। সে বুঝতে পারল তাদের মধ্যে থাকা সমস্ত অদৃশ্য দেওয়াল, সমস্ত অহংকার আর দূরত্বের বাধা এই এক রাতে ভেঙে চুরমার হয়ে গেছে। এই অসুস্থতা তাকে শারীরিকভাবে দুর্বল করলেও মানসিকভাবে শাহিনের অনেক বেশি কাছে নিয়ে এসেছে।
এখন আর শাহিন তার কাছে শুধু বাবার পিএস নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। সে এখন তার সবচেয়ে বড় আশ্রয়, তার সবচেয়ে বড় নির্ভরতা। শাহিনের আন্তরিক সেবা আর যত্নে তানিশা দিন তিনেকের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এই 3 দিনে তাদের সম্পর্কটা এক নতুন মাত্রা পেয়েছে। এখন আর তাদের মধ্যে সেই আগের অস্বস্তিকর নীরবতা নেই, বরং তৈরি হয়েছে এক মিষ্টি বোঝাপড়া। তানিশা এখন আর শাহিনকে ইচ্ছে করে এড়িয়ে চলে না, বরং তার উপস্থিতিটাই উপভোগ করে। সুস্থ হওয়ার পরের দিনই তানিশার কাছে একটা ফোন এলো। ফোনের ওপাশে ছিল আরিয়ান, থাইল্যান্ডে ইউনিভার্সিটিতে পড়ার সময়কার এক পুরনো বন্ধু। হেই তানিশা, সারপ্রাইজ! আমি ঢাকায়, শুনলাম তুইও নাকি দেশে। তোর নাম্বার জোগাড় করতে আমার যা কষ্ট হয়েছে। আরিয়ান, তুই ঢাকায় কবে এলি? আমাকে তো কিছুই জানাসনি। কাল রাতেই এসেছি। শোন, আজ সন্ধ্যায় আমার কাজিন একটা পার্টি থ্রো করেছে বনানীর দি গার্ডেন কিচেনে। তুই কিন্তু অবশ্যই আসছিস। অনেকদিন পর দেখা হবে, আড্ডা হবে, প্লিজ না করিস না। পুরনো বন্ধুর সাথে দেখা করার প্রস্তাবে তানিশা খুশি মনেই রাজি হয়ে গেল। সে তৈরি হওয়ার সময় শাইন এসে দরজায় নক করলো। ম্যাম, আপনার বাবা ফোন করেছিলেন। আপনি পার্টিতে যাচ্ছেন শুনে তিনি আমাকে আপনার সাথে যেতে বলেছেন। গাড়ি রেডি? তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, ঠিক আছে, কিন্তু আপনাকে তো আর সিকিউরিটি গার্ডের মতো দরজায় দাঁড়িয়ে থাকতে হবে না, আপনিও ভেতরে বসতে পারেন। ধন্যবাদ ম্যাম, কিন্তু আমার দায়িত্বটাই তো দরজার কাছে থাকা। দি গার্ডেন কিচেন এর রুফটপ লাউঞ্জ তখন আলো আর সঙ্গীতের ঝলমল করছে। ঢাকার অভিজাত সমাজের তরুণ তরুণীরা সেখানে আড্ডায় মত্ত। তানিশা পার্টিতে ঢুকতেই আরিয়ান এগিয়ে এসে তাকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানালো। ফাইনালি ইউ আর হিয়ার। তোকে তো আগের চেয়েও বেশি কর্সিয়াস লাগছে তানিশা। থ্যাঙ্কস, তুইও বেশ হ্যান্ডসাম হয়ে গেছিস। শাইন একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে পাশের একটা সোফায় বসলো। সেখান থেকে পুরো পার্টি এলাকাটা তার নজরে ছিল। সে দেখছিল তানিশা বন্ধুদের সাথে হাসছে, গল্প করছে। মেয়েটার হাসি মুখ দেখতে তার ভীষণ ভালো লাগছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকে তার ভালো লাগাটা অস্বস্তিতে রূপ নিতে শুরু করলো। সে লক্ষ্য করলো আরিয়ান নামের ছেলেটা বারবার তানিশার খুব কাছাকাছি আসার চেষ্টা করছে। কখনো কাঁধে হাত রাখছে, কখনো কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলছে। তানিশা হয়তো বন্ধুত্বের খাতিরে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিচ্ছিল, কিন্তু শাহিনের বুকের ভেতরটা অজানা এক ঈর্ষায় পড়ে যাচ্ছিল। পরিস্থিতি চরমে উঠল যখন ডান্স ফ্লোরে একটা স্লো মিউজিক শুরু হলো। আরিয়ান তানিশার হাত ধরে তাকে ডান্স ফ্লোরে নিয়ে গেল। তানিশার কোমরে হাত রেখে বলে, তোকে একটা কথা বলার ছিল তানিশা, অনেকদিন ধরেই ভাবছি। আমি আসলে... কি কথা আরিয়ান? আরিয়ান কিছু বলার আগেই তার মুখের খুব কাছাকাছি ঝুঁকে এলো। শাইন দূর থেকে দৃশ্যটা দেখে তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তার মনে হলো কেউ যেন তার সবচেয়ে মূল্যবান জিনিসটা কেড়ে নিতে চাইছে। তার মাথায় আর কোনো পেশাদারিত্ব বা দায়িত্ববোধ কাজ করলো না। সে বিদ্যুৎ বেগে ওঠে দাঁড়িয়ে সোজা ডান্স ফ্লোরের দিকে এগিয়ে গেল। তানিশা বা আরিয়ান কিছু বুঝে ওঠার আগে শাইন প্রায় একরকম টেনে তানিশার হাত ধরে আরিয়ানের কাছ থেকে ছাড়িয়ে নিল। শাহিন, হোয়াট দ্য হেল, আপনি এটা কি করছেন? পার্টি শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। এক্সকিউজ মি, আপনি কে? আর আপনি ওকে এভাবে ট্রেনে নিয়ে যাচ্ছেন কেন? আমি কে সেটা আপনার না জানলেও চলবে। চলুন ম্যাম। সে তানিশার কোনো কথার উপেক্ষা না করে প্রায় জোর করে হাত ধরে টেনে পার্টির বাইরে নিয়ে আসতে লাগলো। তানিশা অপমান আর বিস্ময়ে হতবাক। লিভ মাই হ্যান্ড শাহিন, আপনি পাগল হয়ে গেছেন? সবার সামনে আপনি আমাকে এভাবে অপমান করছেন? গাড়িতে ওঠার পর তানিশার আগে ফেটে পড়ল। শাহিন চুপচাপ গাড়ি চালাচ্ছে, তার চোয়াল শক্ত, দৃষ্টি সামনের রাস্তার দিকে। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? আমার বাবা আপনাকে আমার পড়াশোনার দায়িত্ব দিয়েছেন, আমার জীবন নিয়ন্ত্রণ করার অধিকার দেননি। কি অধিকারে আপনি আমার বন্ধুর সাথে এমন ব্যবহার করলেন? কোন অধিকারে আপনি আমাকে এভাবে টেনে নিয়ে এলেন? শাইন কোনো উত্তর দিল না। তার এই নীরবতা তানিশার রাগকে আরো বাড়িয়ে দিচ্ছিল। কথা বলছেন না কেন? উত্তর দিন।
আপনি কি আমার পার্সোনাল বডিগার্ড নাকি আমার মালিক? আপনি আপনার সীমা ভুলে যাচ্ছেন মিস্টার শাহিন। আপনি আমার বাবার একজন বেতনভুক্ত কর্মচারী ছাড়া আর কিছুই নন। কর্মচারী শব্দটা শাহিনের বুকে তীরের মতো বিঁধল। সে হঠাৎ করে রাস্তার পাশে গাড়িটা সজোরে ব্রেক কষে থামিয়ে দিল। তারপর পুরো শরীর ঘুরিয়ে তানিশার দিকে তাকালো। তার চোখে এমন এক তীব্র আবেগ যা তানিশা আগে কখনো দেখেনি। হ্যাঁ, আমি তোমার বাবার বেতনভুক্ত কর্মচারী, কিন্তু আমারও তো একটা মন আছে, তাই না? আমারও তো কষ্ট হয়, ঈর্ষা হয় যখন অন্য কোনো ছেলে তোমার এতটা কাছে আসে, তোমার হাত ধরে, তোমার কোমরে হাত রাখে। আমার ভেতরটা জ্বলে পুড়ে যায়। আমি সহ্য করতে পারি না তানিশা। আর কেন হয় তাও আমি জানি না। শাহিনের এই আশঙ্কিক আবেগ প্রকাশে তানিশা স্তব্ধ হয়ে গেল। তার সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ যেন এক মুহূর্তে উবে গেল। সে অবাক হয়ে শাহিনের চোখের দিকে তাকিয়ে রইল। আপনার আপনার কেন ঈর্ষা হবে? কেন কেন আপনি সহ্য করতে পারেন না? সে দুহাতে তানিশার মুখটা তুলে ধরে আকুল চোখে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি তানিশা, পাগলের মতো ভালোবাসি। যেদিন প্রথম তোমাকে এয়ারপোর্টে দেখেছি সেদিন থেকেই তোমার অহংকার, তোমার রাগ, তোমার হাসি সব কিছুকে আমি ভালোবেসে ফেলেছি। তাই তোমার কোনো ক্ষতি, কোনো অপমান আমি সহ্য করতে পারবো না। ওই ছেলেটা তোমার যোগ্য নয়, আমি ওর চোখের ভাষা পড়তে পারছিলাম। শাহিনের প্রতিটা শব্দ, তার চোখের আকুতি, তার স্পর্শ সব কিছু মিলে তানিশার ভেতরটাকে নাড়িয়ে দিল। সে এতদিন ধরে যে অনুভূতিগুলোকে নিজের ভেতর চেপে রেখেছিল, যেগুলোকে শুধু মুগ্ধতা বা নির্ভরতা বলে নিজেকে বোঝাচ্ছিল, আজ সে বুঝতে পারল সেটাও ভালোবাসা। সেও শাহিনের প্রেমে পড়েছে। তানিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো, কিন্তু এটা কষ্টের নয়, উপলব্ধির আনন্দ অশ্রু। আপনি আপনি যা বলছেন তা সত্যি? আমার প্রতিটা নিঃশ্বাসের চেয়েও বড় সত্যি তানিশা। আমি জানি আমার এই কথা বলার কোনো অধিকার নেই, আমি তোমার যোগ্য নই, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে নয়। শাহিনের হাতের উপর নিজের হাত রেখে বলে, কে বলেছে আপনি যোগ্য নন? আর ভালোবাসার কথা বলার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না শাহিন, শুধু ভালোবাসার প্রয়োজন হয়। তানিশার এই কথায় শাহিন যেন আকাশের চাঁদ হাতে পেল। সে অবাক চোখে তাকিয়ে রইল। তানিশা, তার মানে তুমিও? আমি জানি না এটা কবে কিভাবে হলো, কিন্তু হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসি। এই স্বীকারোক্তির পর গাড়িতে নেমে এলো এক আবেগঘন নীরবতা। বাইরে গাড়ির হর্ন, শহরের কোলাহল, কোনো কিছুই তাদের স্পর্শ করতে পারছিল না। তারা দুজন দুজনের চোখের দিকে তাকিয়েছিল, যেখানে ভাষা ছিল অপ্রয়োজনীয়। তাদের দুজনের মন আজই এক হয়ে গেছে। এই ঝগড়া, এই বিরোধ, এই অধিকারবোধের লড়াই তাদের ভালোবাসার চূড়ান্ত উপলব্ধি ঘটিয়ে দিল। সেই রাতে স্বীকারোক্তির পর তানিশা আর শাহিনের পৃথিবীটাই যেন বদলে গিয়েছিল। তাদের সম্পর্কটা আর লুকিয়ে রাখার প্রয়োজন হয়নি, অন্তত নিজেদের কাছে। শাহিন আগের মতোই তার দায়িত্ব পালন করত, কিন্তু এখন তার প্রতিটা কাজে মিশে থাকত গভীর ভালোবাসা আর যত্ন। আর তানিশার অহংকারী খোলসটা পুরোপুরি খসে পড়েছিল। তার জায়গায় জন্ম নিয়েছিল এক প্রেমিকা, যে তার ভালোবাসার মানুষের প্রতিটি মুহূর্তকে আগলে রাখতে চাই। তাদের দিনগুলো কাটছিল স্বপ্নের মতো, কখনো রিকশায় চড়ে হুট ফেলে বৃষ্টিতে ভেজা, কখনো লেকের ধারে বসে বাদাম খাওয়া, আবার কখনো শাহিনের পছন্দের কোনো পুরান ঢাকার দোকানে গিয়ে বিরিয়ানি খাওয়া। তানিশা যেন এক নতুন ঢাকাকে আবিষ্কার করছিল। শাহিনের চোখে তাদের খুনসুটি, হাসি ঠাট্টা আর ভালোবাসাই সময় কিভাবে উড়ে যাচ্ছিল তা তারা টের পায়নি। দেখতে দেখতে প্রায় 1.5 মাস কেটে গেল। একদিন সকালে আফতাব চৌধুরী নাস্তার টেবিলে কথাটা তুললেন। তানিশা মা, তোর তো আর বেশি দিন ছুটি নেই। ফ্লাইটের টিকিটটা কি আমি কনফার্ম করে দেবো? আর সপ্তাহ 2 পরেই তো তোর ক্লাস শুরু। বাবার কথাটা শোনার সাথে সাথে তানিশা আর শাহিন দুজনের দিকে তাকালো। তাদের দুজনেরই হাসি খুশি মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তারা ভুলেই গিয়েছিল যে এই সুন্দর সময়টা চিরস্থায়ী নয়। তানিশাকে ফিরে যেতে হবে। খুব ভালোবাসি। হ্যাঁ বাবা, করে দিও। সেই দিনটার পর থেকেই তাদের দুজনের উপর যেন এক বিষণ্ণতার ছায়া নেমে এলো। তাদের হাসি ঠাট্টা কমে গেল, খুনসুটির জায়গায় নিল এক বিষাদ নীরব।
খুনসুটির জায়গা নিল এক নীরব বিষাদ। তারা একে অপরের পাশে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, কিন্তু কোনো কথা খুঁজে পেত না। বিদায়ের অদৃশ্য দেওয়ালটা যেন তাদের মাঝখানে এসে দাঁড়িয়েছিল। একদিন বিকেলে বাগানে হাঁটতে হাঁটতে তানিশা বলে, আচ্ছা শাহিন, সময় এত তাড়াতাড়ি চলে যায় কেন? মনে হচ্ছে এই তো সেদিন আমি এয়ারপোর্টে আপনার সাথে ঝগড়া করেছিলাম। সুন্দর সময়গুলো বোধহয় এমনই হয় তানিশা, খুব দ্রুত চলে যায়, কিন্তু সারা জীবনের জন্য স্মৃতি রেখে যায়। কিন্তু আমি স্মৃতি নিয়ে বাঁচতে চাই না, আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। আমার খুব ভয় করছে শাহিন, আমি চলে গেলে যদি সবকিছু বদলে যায়, যদি এই দূরত্বটা আমাদের ভালোবাসাকে ফিকে করে দেয়। আমার চোখের দিকে তাকাও তো, কি দেখতে পাচ্ছ? আপনাকে। না, ভালো করে দেখো, এই চোখের ভেতরে তুমি, শুধু তোমাকেই দেখতে পাবে। এই ভালোবাসা যদি দূরত্বে ফিকে হয়ে যাওয়ার হতো, তাহলে সেটা ভালোবাসাই নয় তানিশা, সেটা হয়তো ক্ষণিকের মোহ ছিল। আমার ভালোবাসা মোহ নয়, আমার বিশ্বাস। শাহিনের কথাই তানিশা ভরসা পেত, কিন্তু পরক্ষণেই বিদায়ের চিন্তাটা তাকে আবার বিষণ্ণ করে দিত। তাদের রোমান্টিক মুহূর্তগুলো এখন আর আগের মতো আনন্দময় ছিল না, বরং তাতে মিশে থাকতো এক চাপা কষ্ট। দেখতে দেখতে তানিশার যাওয়ার দিন চলে এলো। আগের রাতটা ছিল তাদের জন্য সবচেয়ে কঠিন রাত। শাহিন তানিশাকে নিয়ে গিয়েছিল ধানমন্ডি লেকের ধারে, তাদের সবচেয়ে প্রিয় জায়গাটাতে। লেকের নিস্তব্ধ পরিবেশ, মৃদু বাতাস আর আকাশে আদোখানা চাঁদ, সব কিছু মিলিয়ে পরিবেশটা ছিল ভীষণ আবেগ ঘন। তারা পাশাপাশি বসেছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। নীরবতায় যেন তাদের ভেতরের কষ্টটাকে প্রকাশ করছিল। আমি যেতে চাই না শাহিন। আমিও তোমাকে যেতে দিতে চাই না। মনে হচ্ছে আমার শরীরের একটা অংশ কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু যেতে তো হবেই তানিশা। তোমার পড়াশোনা, তোমার ভবিষ্যৎ, সবকিছুই অনেক গুরুত্বপূর্ণ। আমার ভবিষ্যতের চেয়েও আপনি বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছেন এখন। আমি যদি বলি আমি যাব না, যদি বলি আমি সবকিছু ছেড়ে এখানেই থেকে যাব। না পাগলি, এমন কথা বলতে নেই। তুমি যদি আমার জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট করো, আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি চাই তুমি অনেক বড় হও। আমি তোমার সফলতার অংশ হতে চাই, তোমার ব্যর্থতার কারণ নয়। শাহিনের এই কথাই তানিশার কান্নায় ভেঙে পড়ল। শাহিন তাকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কাঁদে না প্লিজ, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। আমরা তো শুধু কিছুদিনের জন্য দূরে যাচ্ছি, তাই না? দেখবে সময় কিভাবে কেটে যাবে, তুমি টেরও পাবে না। সত্যি তো? আপনি আমাকে ভুলে যাবেন না তো? নিঃশ্বাস নিতে ভুলে গেলেও তোমাকে ভুলবো না। শাহিন তার পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করলো। সে বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা রূপোলি চেনের সাথে ঝোলানো ছোট্ট হার্ট শেপের লকেট। এটা তোমার জন্য। সে লকেটটা তানিশার গলায় পরিয়ে দিল। তানিশা কাঁপা কাঁপা হাতে লকেটটা খুলল। ভেতরে তাদের দুজনের ছোট্ট একটা ছবি। সেই দিন রিকশায় বৃষ্টিতে ভেজার সময় তোলা ছবিটার দিকে তাকিয়ে তানিশার চোখ আবার পানিতে ভরে গেল। এটা খুব সুন্দর শাহিন। যখনই আমার কথা মনে পড়বে, যখনই নিজেকে একা লাগবে, এই লকেটটা খুলে আমাদের ছবিটা দেখবে, মনে করবে আমি তোমার সাথেই আছি, তোমার হৃদয়ের খুব কাছে। আর আমাকে একটা প্রমিস করো। কি প্রমিস? এই দূরত্ব যেন আমাদের বিশ্বাসকে ভাঙতে না পারে। পরিস্থিতি যাই হোক, আমরা একে অপরকে বিশ্বাস করব, একে অপরের পাশে থাকব। প্রমিস? প্রমিস। আমি আপনার জন্য অপেক্ষা করব শাহিন, সারা জীবন। আর আমি তোমার ফেরার অপেক্ষায় থাকব তানিশা। এই আবেগঘন মুহূর্ত, এই গোপন প্রতিজ্ঞা তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। তারা জানতো সামনের পথটা সহজ হবে না, কিন্তু তাদের বিশ্বাস ছিল তাদের ভালোবাসা সব বাধা জয় করে নেবে। পরের দিন সকালে একরাশ কষ্ট আর এক বুক আশা নিয়ে তানিশা এয়ারপোর্টের দিকে রওনা দিল। শাইনের দেওয়া লকেটটা বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে। থাইল্যান্ডে ফিরে এলেও আমার মনটা পড়েছিল ঢাকায় শাহিনের কাছে। আমাদের দিন শুরু হতো ভিডিও কলে আর একে অপরের মুখ দেখে, আর রাত শেষ হতো টেক্সট মেসেজের দীর্ঘ কথোপকথনে। দূরত্ব আমাদের ভালোবাসাকে কমাতে পারেনি, বরং প্রতি মুহূর্তে একে অপরের শূন্যতা অনুভব করিয়ে আরো বাড়িয়ে তুলেছিল। আমি এখানে আজ প্রায় 1 মাস হয়ে গেল।
আজ বিকেলে শাহিনকে ভিডিও কল করলাম। জানেন, আজ লাইব্রেরিতে বসেছিলাম, কিন্তু একটা লাইনও পড়তে পারিনি। শুধু মনে হচ্ছিল আপনি যদি আমার পাশে থাকতেন তাহলে হয়তো সবচেয়ে কঠিন টপিকটাও সহজ মনে হতো। আর আমি যখনই কোনো ফাইলের উপর আর্জেন্ট সিল দেখি, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে আর্জেন্ট কাজ হলো তোমার কাছে ছুটে চলে যাওয়া। এই শহরের প্রত্যেকটা জায়গায় তোমার স্মৃতি তানিশা। আমি তোমাকে ছাড়া ভালো নেই। আই মিস ইউ সো মাচ। আমাদের দিনগুলো মাসের হিসাবে রূপ নিচ্ছিল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। এই দীর্ঘ বিচ্ছেদ আমাদের দুজনকেই মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল। আমার হাসি খুশি স্বভাবটা হারিয়ে গেছিল। সারাক্ষণ মনমরা হয়ে থাকতাম। পড়াশোনায় আমার অমনোযোগিতা শিক্ষকদেরও চোখে পড়ছিল। আমার সেমিস্টার ফাইনালের রেজাল্ট এতটাই খারাপ মনে হলো যে ইউনিভার্সিটি থেকে সরাসরি বাবার কাছে একটা সতর্কতামূলক চিঠি পৌঁছে গেল। মেয়ের এই আংশিক পরিবর্তনে আফতাব চৌধুরী প্রচণ্ড চিন্তিত হয়ে পড়লেন। তিনি তানিশাকে ফোন করলে সে এড়িয়ে যেত অথবা বলতো সব ঠিক আছে। কিন্তু একজন বাবার মনকে ফাঁকি দেওয়া সহজ ছিল না। তিনি বুঝতে পারছিলেন তার মেয়ে গভীর কোনো কষ্টে আছে। আফতাব চৌধুরী ফোনে উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে মা তোর? শরীর ঠিক আছে? পড়াশোনা এমন রেজাল্ট তো তোর কখনো হয়নি। আমাকে খুলে বল, কি হয়েছে? কিছু হয়নি বাবা, হয়তো এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগছে। তুমি চিন্তা করো না, আমি পরের সেমিস্টারে সব ঠিক করে নেব। মেয়ের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে আফতাব চৌধুরী শেষ পর্যন্ত তার সবচেয়ে বিশ্বস্ত এক লোককে একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের শরণাপন্ন হলেন। তিনি শুধু জানতে চেয়েছিলেন তার মেয়ে কোনো বিপদে পড়েছে কিনা। সপ্তাহখানেক পর ইনভেস্টিগেটরের রিপোর্টটা আফতাব চৌধুরীর হাতে এলো। খামের ভেতর ছিল কিছু ছবি আর বিস্তারিত তথ্য। ছবিতে ছিল তানিশা আর শাহিনের ধানমন্ডি লেকের ধারে বসে থাকার দৃশ্য, রিকশায় ভেজার মুহূর্ত আর এয়ারপোর্টে আসার আগে তাদের আবেগঘন বিদায়ের দৃশ্য। রিপোর্টটা পড়ার পর আফতাব চৌধুরীর পায়ের নিচের থেকে মাটি যেন সরে গেল। তার প্রথম প্রতিক্রিয়া ছিল তীব্র রাগ আর অবিশ্বাস। তার নিজের পিএস, তার মেয়ের সাথে তিনি শাহিনকে ডেকে পাঠালেন। তার চোখে মুখে ছিল ঝড়ের পূর্ব আভাস। আফতাব চৌধুরী গম্ভীর অফিসের ঘরে পিনপতন নীরবতা। তিনি শাহিনের দিকে ছবিগুলো ছুড়ে দিলেন। এসব কি শাহিন? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার মেয়ের দায়িত্ব তোমায় দিয়েছিলাম, আর তুমি তোমার সেই বিশ্বাসের এই প্রতিদান দিলে। আমি ছবিগুলো দেখে এক মুহূর্তের জন্য চমকে গেলাম। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললাম, স্যার, আমি তানিশাকে ভালোবাসি। আর এই অনুভূতিটা মিথ্যে নয়। ভালোবাসো? যোগ্যতা আছে তোমার আমার মেয়েকে ভালোবাসার? তুমি তো আমার একজন কর্মচারী, তুমি ওকে কি দিতে পারবে? স্যার, আমি হয়তো আপনার মতো সম্পদ ওকে দিতে পারবো না, কিন্তু আমি ওকে সারা জীবন সম্মান, বিশ্বাস আর আনকন্ডিশনাল ভালোবাসা দিতে পারবো। আমি ওকে সেই সময়টা দিতে পারবো যেটার জন্য ও সব সময় আপনার কাছে আকুল হয়ে থাকে। আমি হয়তো ওর সব ইচ্ছা পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে কোনোদিন একা অনুভব করতে দেব না, যেটা সে অনেক বছর ধরেই অনুভব করে আসছে। স্যার, আপনার মেয়ে ভিতর থেকে খুব একা। সে চায় আপনি তাকে সময় দিন। তানিশা আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনার ভালোবাসা সে এখনো পায়নি। বিশ্বাস করেন স্যার, আমি আপনার মেয়েকে কোনোদিন একা থাকতে দেব না। সে শুধু চায় তার একাকিত্বর ভাগ নেওয়ার একজন সাথী, কিন্তু ভুলবশত সে আমাকে বেছে নিয়েছে, আর আমিও তাকে। তবে আপনাকে আমি নিরাশ করব না স্যার, এটা নিশ্চিত থাকতে পারেন। আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখব। শাহিনের প্রতিটি শব্দ ছিল সৎ আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তার চোখে কোনো ভয় বা লোভ ছিল না, ছিল শুধু ভালোবাসা। আফতাব চৌধুরী তার দিকে তাকিয়ে রইলেন। তার রাগটা ধীরে ধীরে কমে আসছিল। মনে পড়ছিল তানিশার মনমরা মুখ, তার রেজাল্ট খারাপ হওয়া, তার একাকিত্ব। তিনি নিজের ভুলটা বুঝতে পারছিলেন। তিনি মেয়েকে পৃথিবীর সব কিছু দিয়েছেন, শুধু নিজের সঙ্গটাই দেননি। আর সেই শূন্য স্থানটা পূরণ করেছে শাহিন। তিনি শাহিনের সততা আর যোগ্যতা সম্পর্কে আগে থেকেই জানতেন। তিনি বুঝতে পারলেন তার মেয়ের জন্য শাহিনের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। তার কঠোর মনটা মেয়ের কষ্টে গলে গেল। আমার মেয়েটা ভালো নেই শাহিন, 6 মাস ধরে হাসতে ভুলে গেছে। আমি বাবা হয়ে ওর কষ্টটা বুঝতে পারিনি। তিনি ড্রয়ার খুলে একটা খাম বের করে শাহিনের দিকে এগিয়ে দিলেন।
এর ভিতরে ব্যাংককের টিকিট আর হোটেলের বুকিং, কাল সকালে ফ্লাইট। আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো, আর ওকে বলো ওর বাবা ওর খুশির সামনে কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না। এক সপ্তাহ পর ব্যাংককের সুকুমভিত এলাকায় এক ব্যস্ত রাস্তা। তানিশা ভার্সিটি থেকে মনমরা হয়ে ফিরছিল। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক পরিচিত চেহারা। তার পরনে সেই অফ হোয়াইট শার্ট, চোখে মুখে রাজ্যের ক্লান্তি, কিন্তু ঠোঁটের কোণে সেই পরিচিত মিষ্টি হাসি। শাহিন। সে ভাবল এটা হয়তো তার ভুল ধারণা। সে হয়তো শাহিনকে এতটাই মিস করছে যে এখন তাকে কল্পনা করছে। শাহিন এগিয়ে এসে তার গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, কল্পনা নয় তানিশা, আমি সত্যি এসেছি। শাহিনের স্পর্শ পেয়ে তানিশা বুঝতে পারল এটা স্বপ্ন নয়। সে আর এক মুহূর্ত দেরি করল না, ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল শাহিনের বুকে। চারপাশে পৃথিবী কথা ভুলে গিয়ে সে শাহিনকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটা আর কোনোদিন হারিয়ে না যায়। আপনি কিভাবে এলেন? কেন এসেছেন? আমি যে আর পারছিলাম না আপনাকে ছাড়া থাকতে। আর আমি কি পারছিলাম তোমাকে ছাড়া থাকতে? প্রতিটা মুহূর্ত মনে হতো আমার নিঃশ্বাস আটকে আসছে, তাই তো ছুটে চলে এলাম আমার নিঃশ্বাসটাকে ফিরিয়ে নিয়ে যেতে। সে তানিশার মুখটা তুলে ধরে তার চোখের পানি মুছে দিল। আর তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি, শুধু ঢাকায় নয়, আমার জীবনে চিরদিনের জন্য। কিন্তু বাবা যদি কিছু জানতে পারে? তোমার বাবাই তো আমাকে পাঠিয়েছেন তার সবচেয়ে দামি সম্পদকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শুনে তানিশার চোখ দুটো বিস্ময়ে আর আনন্দে বড় বড় হয়ে গেল। সমস্ত বাধা, সমস্ত ভয় দূর হয়ে গেল। সত্যি বলছেন? একদম সত্যি। এখন আর আমাদের মাঝে কোনো বাধা নেই। তানিশা আনন্দে আত্মহারা হয়ে শাহিনের গলা জড়িয়ে ধরল। শাহিন তাকে শূন্য তুলে নিয়ে নিজের চারপাশে একবার ঘুরিয়ে নিল। ব্যাংককের ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব কিছুকে সাক্ষী রেখে দুটি মন আজ এক হয়ে গেল। তানিশাকে নামিয়ে তার কপালে গভীর চুমু দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি আমার অহংকারী রাজকুমারী। আমি আপনাকে ভালোবাসি আমার শান্ত বুদ্ধিমান রাজকুমার। সমস্ত বাধা পেরিয়ে তাদের ভালোবাসার এই পুণ্যমিলন এক স্বপ্নের মতো সুন্দর ছিল। অহংকার আর দূরত্বের দেওয়াল ভেঙে আজ তারা একাকার। তাদের এই ভালোবাসার গল্পটা যেন বলছে সত্যিকারের ভালোবাসা সব প্রতিকূলতাকে জয় করে নিতে পারে। গল্পটির সমাপ্তি এখানেই ঘটে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।